মেয়েকে বোকা বানালেও আমাকে ধোকা দিতে পারবেন না। আপনি লাফিং বুদ্ধ নন, আর ওই ইউনিভার্সাল গডের প্রতিনিধিও নন। আপনি আসলে বলেছি তো, তুমি আমাকে যেভাবে চাইবে আমি ঠিক সেইভাবে তোমার সামনে ধরা দেব। চিনতে পেরেছি। হ্যাঁ, এবার আমি ঠিক চিনতে পেরেছি। সেদিন আপনি আমাকে অজ্ঞান করে এখানে তুলে এনেছেন। আপনি আসলে নিশিকান্ত সাহারি। আমি শালা ধরি মাছ, শালা না ছুঁই পানি। কিন্তু আজ আমি মাছ ধরবো না ডার্লিং, শালা মধুকর হয়ে না, শালা তোমার মধু খাবো। কেন আমার ঘর ভেঙে এখানে তুলে এনেছেন? কি চান আপনি? কিছু নয় ডার্লিং, শুধু তোমাকে আমার পাশে পেতে চাই। পাশে চাই মানে? হ্যাঁ, শোনো বলতা, আমি কোনো লম্পট বা ধর্ষক নই যে জোর করে তোমার সম্মান নষ্ট করব। আমি একজন সৎ এবং ভালো মানুষ, তাই তো আমি বোনের মতো মেয়েদের আমি বোনের মতো স্নেহ করি, আর মায়ের মতো মেয়েদের আমি মায়ের মতো শ্রদ্ধা করি, আর সারা বউয়ের মতো মেয়েদের আমি বউয়ের মতো ভালোবাসি। শোনো, আজ থেকে তোমাকে আমি বউয়ের মতো ভালোবাসবো, ঠিক আছে? ছি ছি ছি! কি হলো? আপনি কি মানুষ? কেন? আপনার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে বিপদের মাঝে টেনে আনতে? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সর্বনাশ করতে চাইছে? সর্বনাশ আমার নেশা ডার্লিং। এই শালা আমার একটা বাজব ভেজানো, আমি শালা কারো ভালো একদম সহ্য করতে পারি না, আবার কাউকে সুখে থাকতে দেখলে না শালা আমার মটকাটা গরম হয়ে যায়। আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। আমি আমার স্বামীকে না বড্ড ভালোবাসি, জানি তো। ওর সঙ্গে সংসার করতে চাই। দয়া করে আমাকে ফিরে যেতে দিন। কি পাগল মতো কথা বলছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না না, আপনি যেতে দিন মানে কি? এই শোনো, শোনো, তোমাকে নিয়ে শালা আমি একটা দারুণ গল্প ফেলে বলেছি। ওই অরণ্য, ওই অরণ্য তোমাকে কোন এক দুষ্ট চক্রের কাছে বিক্রি করে দিয়েছে। এই শোনো, বাড়ির সবাই কিন্তু বিশ্বাস করে নিয়েছে। এবার দেখো, তুমি যদি বাড়ি ফিরে যাও, তাহলে আমি সবার কাছে ধরা পড়ে যাবো না? কি ধরা পড়ে যাবো না? পরিষ্কার করে বলুন তো। হ্যাঁ, বলো। আমাকে নিয়ে আপনি কি করতে চান? বিজনেস। বিজনেস? হ্যাঁ, শোনো, আজকের দিনে সবচেয়ে প্রফিটেবল বিজনেস হলো ওই রাজনীতি আর শালা নারী দেহের ব্যবসা। নারী দেহের ব্যবসা? হ্যাঁ, দেখছো না শালা আজকাল এই ব্যবসা করে না ওই হোটেলগুলো শালা ফুলে ফেপে উঠেছে। তবে হ্যাঁ, আজকাল হোটেলগুলো শালা প্রচুর রেট হচ্ছে, সেই তুলনায় ধর্মীয় স্থানগুলো না শালা অনেক নিরাপদ। তাই তো আমি ওই ধর্মীয় প্রতিষ্ঠানে আড়ালে না শালা এই ব্যবসা চালাই। এই শোনো, আজ থেকে তোমাকে এই ব্যবসা পালন করবো। কখনো না। কেন? আমি একজন পতিব্রতা স্ত্রী, স্বামীর সুহাগ সিঁদুর মাথায় নিয়ে কখনো নিজেকে নোংরা পথে নামাতে পারবো না। তার চেয়ে আপনি আমাকে মেরে ফেলুন। মারবো ডার্লিং, মারবো। তবে তোমাকে নয় ডার্লিং, তোমাকে নয়। যে মন তোমাকে এই পথে নামতে বাধা দিচ্ছে না শালা সেই মনটাকে আমি খুন করবো। মদ আমি খাবো না। খাবে। তুমি খাবে না, শালা তোমার ঘাড় খাবে। চলে গেল আমার গলা বুক, চলে গেল। না, ওই প্রথম জ্বলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আর কি খা? আমার বুকের মধ্যে আগুন জ্বলছে। ওই আগুনের শালা তোমার পিছু টান পুড়ে ছাই হয়ে যাবে। অতীত বলে শালা আর কিছুই থাকবে না। শোনো ডার্লিং, আজ থেকে শুধু তুমি আমার বিজনেস কি রানী নয় ডার্লিং, আজ থেকে তুমি হবে আমার কি রানী। শেষ হয়ে গেল আমার জীবনের সব সুখ স্বপ্ন আশা ভালোবাসা এক নিমেষে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বাবু মশাইরা, তোমরা দেখতে পাচ্ছ তো যে বনলতা স্বামীর সংসারের স্বপ্ন বুকে নিয়ে একজন গৃহবধূ হতে চেয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ বরবধূ হয়ে গেল। শালা কি গান গেছো? হ্যাঁ, ওরে বাবা, শালা একটা ধুমধাড়াক্কা হিন্দি গান গাও না। হিন্দি গান কেমন করে গাইবো? কেন? আমি যে গ্রামের সাধারণ মেয়ে, ওই হিন্দি গান না জানি, কিচ্ছু জানি না গো, কিচ্ছু জানি না। না জানলে চলবে কি করে ডার্লিং? ওরে বাবা, না জানলে চলবে কি করে? ওরে বাবা, শুধু শরীর দেখে তো আর কাস্টমারদের মনোরঞ্জন করা যাবে না ডার্লিং, তার জন্য তোমাকে নাচ গান সব কিন্তু শালা এই মুহূর্তে তোমাকে নাচ গান শেখাবে, তোমার শালা মাস্টার কোথায় বাবু? তোমার মাস্টার কোথায়? আমি
এই, কে তুমি? নাচের মাস্টার গো, নাচের মাস্টার। নাচের মাস্টার? হ্যাঁ, ধা দিন দিন ধা না তিন তিন না, ধা দিন দিন ধা না তিন তিন না, তেরে কেটে তা, তেরে কেটে তা, তেরে কেটে তা। সারা বলা নেই কোয়া নেই, হুট করে ঘরের মধ্যে ঢুকে বললি কে তুমি? কে তোমাকে এখানে পাঠিয়েছে? বিশুদা। বিশুদা? বিশুদা কে? যিশুদার ভাইরা ভাই। যিশুদাটাকে? বাসুদার ছোট শালার বন্ধু। বাসুদাটাকে? মা গো মা, বাসুদাকে চেনো না? বাসুদাকে চেনো না? বাসুদা হচ্ছে দাসুদার ছোট শালার খুশোর মামাতো পিস্ততো কাকাতো দাদার ভাই। শালা এত বড় সম্পর্ক মাথায় ঢোকে? এই সত্যি করে বলো তো তুমি এখানে কেন এসেছো? ধান্দায় গো বাবু, ধান্দায়। ঠান্ডা? হ্যাঁ গো বাবু, আমি যে হিজড়া গো, হিজড়া। হিঁচড়ে? হ্যাঁ গো বাবু, এখন তার বাচ্চা নাচিয়ে পেট ভরে না, তাই বড়দেরকেই নাচাই। সেই আশা নিয়ে তো এখানে ঢুকে পড়েছি। এসে দেখলাম আপনারাও নাচের মাস্টার খুঁজছেন, ভাবলাম আমি নাচের মাস্টার হয়ে যাই। আসলে নাচে আমি মহাভারত পাস কি না। কি পাস বললে? মহাভারত পাস। তার নাচের অনেক রকম ডিগ্রি শুনেছি বটে, শালা মহাভারত পাস বাপের জন্য শুনিনি। এই বাবু, হ্যাঁ। আমার মনে হয় তুমি মহাভারত পড়োনি। না। মহাভারতে অর্জুন বিহনাল এসেছে, হ্যাঁ। উত্তরাকে যে নাচ শিখিয়েছিল হ্যাঁ। সেই নাচের ডিগ্রি তো আমারও আছে নাকি? তাই নাকি? তবে যদি বাবু আমাকে আপনার পছন্দ না হয় তাহলে আমি চললাম গো, চললাম। শোন, 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 শোন। এখানে ঢোকাটা তোমার মজিত হলেও শালা বেরোনোটা কিন্তু আমার মজিত হয়, ঠিক আছে? আগে তোমার ঠিকুজি কুস্তুর খবর নেবো, ঠিক আছে? যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি হবে ও নাচ গানের মাস্টার, ঠিক আছে? ঠিক আছে। আমি নাচ কিছুতেই শিখবো না। কি বললি লো, কি বললি? নাচ শিখবি না? না। তুই শিখবি না, তোর বাপ শিখবে না। ঢেমনি মাগি, হারামজাদি মাগি। কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করলাম, আর এই ঢেমনি মাগি হারামজাদি মাগি বলছে কি না না শিখবো না। আমার চাকরির পিছনে লাথি মাথা চাস? এই ঢেমনি এদিকে আয়। আয়, নাচ, আয়, নাচ বলছি। বললাম না আমি নাচ শিখবো না। কি ভেবেছো তোমরা? পুরুষ বলে তোমরা যা খুশি তাই করবে? মেয়েরা কি খেলার পুতুল যে তোমাদের মর্জি মতো তাদেরকে নাচাবে? এই হারামজাদি! রাখিস, শালা আমার নাম শেখাতে শহরে আমি শালা ধরে নাচ নাচ হয়ে পারে। এই হারামজাদি, নাচতে তোকে হবে, নাচ নাচ বলছি, নাচ! এই, নাচ বলছি, নাচ। ধা ধিন ধিন ধা না তিন তিন না, ধা দিন ধিন ধা না তিন তিন না, ধা দিন ধিন ধা না তিন তিন না। কে কে ওই ছেলেটা? ওর কথা মনে হলে আমার মনটা ব্যাকুল হয়ে ওঠে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। যে স্মৃতি দু চোখে অশ্রু হয়ে অঝোর ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। দিদি, দিদি রে, কোথায় গেলি? এই দেখ আমি এসে গেছি। কি আশ্চর্য! আমি আমার স্বপ্নের প্রেমিককে নিয়ে স্বপ্নের ভেলায় ভাসছি, আর কোথাকার কোন ভাই এসে দিদি সাজাতে হাজির। আপনি কে মশাই? আপনি? ও মাই গড! আমি স্বপ্ন দেখছি না, সত্যি কি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বপ্নে যাযাবর? যাযাবর হলেও আমি কিন্তু বেরসুক নই ম্যাডাম। তাই আমি আপনার স্বপ্নের প্রেমিককে নিয়ে খুশির ভাবনার ব্যাঘাত ঘটাতে চাই না, তাই আমি এখান থেকে চললাম। কোথায় যাবেন? স্বপ্ন যেখানে সত্যি হয়ে ধরা দেয় সেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। তার মানে? মানেটা আপনাকে আমি কেমন করে বোঝাই? ইয়ে মানে সেদিন আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আপনার কথা আমার ভীষণ মনে পড়ে। আপনার মনে পড়ে না? কই কই না তো। আশ্চর্য! একটা সুন্দরী মেয়ের সাথে পরিচয় হলো, তার সাথে বন্ধুত্ব হলো, অথচ তার কথা ভাবতে ইচ্ছে করলো না। কি করে করবে?
পাঠশালার কুড়ে ঘরে রঙিন আলোর ঝাড়বাতি লাগানোর স্বপ্ন দেখা কি শোভা পায়? যাকে রঙিন আলো ঝাড়বাতি ভাবছেন, সে যদি আপনার ঘরে মাটির প্রদীপ হয়ে আলো ছড়াতে চায়, আপনি কি মেনে নেবেন না বসন্ত? কি পাগলের মতো কথা বলছেন আপনি? জানেন আমি কে? তুমি আমার স্বপ্ন দেখা রাজকুমার। না, ভুল করছেন। শিক্ষা দীক্ষা মর্যাদায় কোনো অংশেই আমি আপনার যোগ্য হতে পারি না। তাই ওইসব অবাস্তব স্বপ্ন দেখে আপনি আমায় দুর্বল করে দেবেন না ম্যাডাম, প্লিজ। ম্যাডাম নয়, বলো অঞ্জনা। আমায় তুমি কথা দাও, আমায় তুমি ফিরিয়ে দেবে না। কথা দাও বসন্ত, আমায় তুমি কথা দাও। কেউ কথা রাখেন। 33 বছর কাটলো, কেউ কথা রাখেন। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। অরণ্যদা আপনি? কি বসন্ত, তুমি এখানে? ওকে তুই চিনিস দাদা? চিনি বলেই তো বলছি, তুই ওকে চলে যেতে বল। কেন ওকে চলে বলছিস? ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? ও বনলতার ভাই বসন্ত। ও মাই গড, তুমি যে আমার বৌদির ভাই, এই কথাটা জানাই হয়নি। জানাবার সুযোগ পেলাম কোথায়? তোমাকে জানতেই তো আমার সময় চলে গেল। তোমাদের কথা শুনে মনে হচ্ছে কি মনে হচ্ছে রে দাদা? তোমরা আগের থেকে দুজন দুজনকে চেনো। হ্যাঁ রে দাদা, এক বিশেষ মুহূর্তে আমার দুজনের পরিচয় হয়। আর সেই বিশেষ মুহূর্ত হলো বিশেষ সম্পর্ক। প্লিজ ওসব কথা এখন থাক। আগে আমি আমার দিদিকে দেখতে চাই। কতদিন আমার দিদিকে দেখিনি। কই, কোথায় আমার দিদি? তোমার দিদি এখানে থাকে না বসন্ত। থাকে না মানে? তবে কি ওইভাবে বিয়েটা আপনাদের বাড়ির কেউ মেনে নেননি? আর তাই বুঝে আপনি আমার দিদিকে আলাদা করে রেখেছেন? না বসন্ত, তোমার দিদিকে আমি কোনো এক দুষ্ট চক্রের কাছে বিক্রি করে দিয়েছি। আপনি কি রসিকতা করছেন? রসিকতা নয় বসন্ত, আমি তোমাকে সত্যি কথা বলছি। শোনো, ফুলসজ্জার রাত থেকে হঠাৎ করে বৌদিকে পাওয়া যাচ্ছে না। আর বাড়ির সবাই সন্দেহ করছে দাদাই নাকি বৌদিকে কোথাও পাচার করে দিয়েছে। মিথ্যে কথা। কেউ না জানলেও আমি জানি অরুণদা আমার দিদিকে কতখানি ভালোবাসে। তাই সবাই চিৎকার করে বললেও আমি কখনোই বিশ্বাস করব না যে অরুণদাই আমার দিদিকে কোথাও পাচার করে দিয়েছে। তুমি বিশ্বাস না করলেও পরিস্থিতি কিন্তু তাই বলছে। তাই আমরাও বলতে বাধ্য হচ্ছি, বৌমার নির্দেশের পেছনে এই অরণ্যের কোনো না কোনো ভূমিকা থাকলেও থাকতে পারে। মা, আচ্ছা কি হয়েছে সেটা আমায় পরিষ্কার করে বলবেন? আমি বলছি শোনো, ফুলসজ্জার রাত থেকে হঠাৎ করে বৌদি নিরুদ্দেশ হয়ে গেছে। নির্দোষ হয়ে গেছে মানে? সেদিন তো অরুণদা দিদির পাশে থাকার কথা, তবে কি অরুণদা দিদির পাশে ছিল না? সেই রাতে অরণ্য বলেছে ওর মামা নাকি অসুস্থ হয়ে পড়ায় গাড়ি ডাকতে গিয়েছিল, কিন্তু ওর মামা বলছে সে নাকি অসুস্থই হয়নি। তাহলে সেই রাতে অরণ্য কোথায় গেছিল তারও কোনো সদুত্তর দিতে পারেনি। প্রমাণ তো হয় যে বৌমা নির্দেশের সঙ্গে ওই যুক্ত। আমি কি শুনছি যে মেয়েটা এই মানুষটাকে বিশ্বাস করে তার সব কিছু ছেড়ে চলে এসেছিল? আর তুমি এত বড় সর্বনাশ করলে। বলো জানোয়ার, কোথায় আমার দিদিকে লুকিয়ে রেখেছো? বলো বলো বলো। কি হলো কি হলো কি হলো? থামলে কেন? থামলে কেন? মারো বসন্ত মারো। তোমার পায়ের জুতো খুলে আমার মুখটা ভেঙে দাও। ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও। যে মুখে সরলতার ছায়া, যে চোখে নিষ্পাপ শিশুর সরল দৃষ্টি, তাকে দেখে আমি কেমন করে বিশ্বাস করব যে সে এত বড় অপরাধী? বসন্ত, না, আপনারা ভুল করছেন। আমি বলছি আমার দিদির নির্দেশের পেছনে অন্য কারো ষড়যন্ত্র থাকতে পারে, তবে অরণ্যদা সম্পূর্ণ নির্দোষ। আমার প্রতি তোমার এত বিশ্বাস বসন্ত? শুধু বিশ্বাস নয় অরণ্যদা, আমি আপনাকে এও আশ্বাস দিয়ে যাচ্ছি, আমার দিদির নির্দেশের পেছনে যে বাজারা জড়িত তাদের প্রত্যেককেই আমি খুঁজে বের করব। আর আমি প্রমাণ করে দেব আমার দিদি কখনো ভুল মানুষকে ভালোবাসেনি অরণ্যদা। আমার দিদি কখনো ভুল মানুষকে ভালোবাসেনি। দেখলে তো মা, একটা বাইরের লোক আমার দাদাকে চিনতে পারলো, অথচ রক্তের সম্পর্ক আপনজন হয়েও তোমরা দাদাকে চিনতে পারলে না। ছি মা, ছি ছি। তবে কি সত্যি আমরা ভুল করছি? অন্যের অপরাধ অরণ্যের মাথায় চাপিয়ে দিয়ে ওকে আমরা দোষী সাজাচ্ছি? এই এই হতভাগা, সত্যি যদি তুই আমাকে মা বলে শ্রদ্ধা করে থাকিস তাহলে তুই আমার মাথায় হাত রেখে বল, বৌমার নির্দেশের সম্পর্কে তুই কি জানিস? একেবারে সত্যি বলবি কিন্তু, নাহলে তুই আমার মরা মুখ দেখবি। না মা, না, তুমি আমার কথা বলো না মা, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। তাহলে তুই আমার মাথায় হাত রেখে সত্যিটা বল,
সম্পর্কে তুই কি জানিস একেবারে সত্যি বলবি কিন্তু। সত্যিটা আমি বলছি, অরণ্য আমাকে ঠকিয়ে আমার বিয়ে করেছে, আর এটা জেনে আমি ছুটে আসতে বাধ্য হয়েছি। অরণ্য তোমাকে ঠকিয়েছে মানে কিভাবে ঠকিয়েছে একটা তুমি? আমার বোন রাইমা এই অরণ্য বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে মেলামেশা করত, আর যখন জানতে পারলো যে সেই অবৈধ মেলামেশার কারণে আমার বোন সন্তানের মা হতে চলেছে, ঠিক তখন থেকে তোমাদের এই অরণ্য আমাদের বাড়িতে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। কি আজে বাজে কথা বলছেন? আপনাদের কাউকে আমি চিনি না জানি না, অথচ আমার নামে এত বড় একটা মিথ্যে অভিযোগ নিয়ে হাজির হয়ে গেলেন। ওগো তুমি অমন করে বলো না গো, তোমাকে বিশ্বাস করে আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি, এখন তুমি যদি আমাকে চিনতে না চাও কোথায় যাব গো? শুনুন, আমার মনে হয় আপনার কোনো ভুল ঠিকানা এসে পড়েছেন, নয়তো আপনাদের মাথার গন্ডগোল আছে। যান যান, চলে যান এখান থেকে। কোথায় যাব? তোমার বাচ্চা পেটে না ধরলে হয়তো আত্মহত্যা করে মরে যেতাম, কিন্তু আমাদের সন্তান কি দোষ করেছে বলো? তাকে তো পৃথিবীর আলো দেখানো আমাদের কর্তব্য, তাই না? তোমার পেটে অরণ্যের সন্তান? হ্যাঁ মা, হ্যাঁ। এ তুই কি করেছিস রে হতভাগা? তুমি বিশ্বাস করো মা, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বলছে এরা কোনো প্রতারণা চক্রে জড়িয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে, আমি এদেরকে পুলিশে দেবো। আর তুমি যদি আমার বোনকে গ্রহণ না করো, তাহলে আমি তোমাকে পুলিশে দেব। না না দাদা না, আমি থানা পুলিশ চাই না, আমি আমার স্বামী চাই। কি বললে? ওগো, তুমি বিয়ে করছো বলে তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, তুমি আমাকে তোমার উপর আশ্রয় দাও, আমি সত্যি নিয়ে ঘর করতে রাজি। এই মেয়েটা, তুমি ভালো করে জানো যে তোমার পেটের বাচ্চাটা আমার নয়, তাই বলছি আর কোনো সিনকেট না করে যাও, যাও এখান থেকে বিদায় হও, যাও বলছি, যাও যাও এখান থেকে বিদায় হও। কি? এখানে এসব কি হচ্ছে? তুই এসেছিস ভাই? হ্যাঁ। এই দেখ না আবার কোন উটকো বিপদ এসে হাজির হয়েছে। বিপদ? কিসের বিপদ? তুই একদম চিন্তা করিস না দিদি, শালা আমি তখন এসে গেছি না, তখন সব বিপদকে শালা ফু মেরে উড়িয়ে দেবো। কি হচ্ছে ভাগ্নে? কে? জানি না মামা, এদেরকে আমি কখনো চোখেই দেখিনি। অথচ এই মেয়েটা বলছে এই মেয়েটার সঙ্গে নাকি অরণ্যের অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল তো, অবৈধ সম্পর্ক ছিল তো। আমি কতবার বললাম যে ভাই অরণ্য, আমরা হলাম গরিব মানুষ, আমাদের সাথে তোমাদের সম্পর্ক ঠিক মানায় না, তো কে শোনে কার কথা? তখন তো এই অরণ্য মুখে খুব বড় বড় কথা বলছিল, বলে আমাদের বাড়ির লোক যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তবু আমাকে বিয়ে করবে। আর যখন জানতে পারল ওরই জন্য, হ্যাঁ ওরই জন্য আমার বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, ঠিক তখন এই এই কি বললে? আমার ভাগ্নের জন্য তোমার বোন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে? হ্যাঁ। শালা কানার করে একটা ঠাটিয়ে চড় মানে না, সব মিথ্যে কথা ওলা বেরিয়ে যাবে। কি আমি মিথ্যে কথা বলছি? নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? আমি আমার ভাগ্নাকে ছোট্টবেলা দেখেছি, অত্যন্ত সহজ এবং ভদ্র ছিল, সারা জীবনে কখনো মেয়েদের দিকে চোখ তুলেও তাকায়নি, শুধু একজনের দিকে তাকিয়েছিল বলে তাকে তুলে নিয়ে এসেছিল, আবার শালা তাকেও ভ্যানিশ করে দিয়েছে। মামা, যাবো সে কথা। আচ্ছা, আমার ভাগ্নে যে তোমার সঙ্গে মেলামেশা করছে তার কোনো প্রমাণ আছে? আচ্ছা তো, কি আছে দেখি? আমরা দুজনে একসাথে অনেক ছবি তুলেছিলাম, একটা ছবি আমি সঙ্গে করে এনেছি, এই দেখুন। এ কি? এ তো এই মেয়েটার সঙ্গে অরণ্যের অন্তরঙ্গ ছবি। অসম্ভব, যাকে আমি কখনো চোখেই দেখিনি তার সঙ্গে ছবি তুললাম কি করে? আমি হলপ করে বলছি মামা, এই ছবি মিথ্যে। হ্যাঁ, কথা বলছি শোন, আজকাল শুনেছি এআই টেকনোলজির মাধ্যমে দুটো আলাদা ছবিকে জড়ো করে সারা একটা ঘনিষ্ঠ ছবি বানানো যায়। সারা চিটিংবাজের দল সারা নকল ছবি নিয়েছে, আমাদের ব্ল্যাকমেল করা হচ্ছে। এই বলো আর কি প্রমাণ আছে? বল 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 বলো। আছে তো, আছে? প্রমাণ আছে তো। কি আছে? আমার বোন যে অন্তঃসত্ত্বা, এই তো তার মেডিকেল রিপোর্ট। থামুন, মেডিকেল রিপোর্ট দেখালে প্রমাণ হয় না যে ওর জন্য আমি দায়ী। ঠিক বলছিস ভালো, একদম ঠিক বলছিস। হ্যাঁ হ্যাঁ, ডিএনএ টেস্ট না করালে কি করে প্রমাণ হবে ওর পেটের বাচ্চার জন্য আমার ভাগ্নে দায়ী? হ্যাঁ, সারা তোমাদেরকে আমি পুলিশে দেবো। এই চল খেলায় চল, হ্যাঁ চল বলছি। না 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 মামা না, আমাকে পুলিশে দেবেন না, একটা মেয়েকে নিজের বদনাম ছড়াতে পারে বলুন? তাছাড়া আমার পেটের বাচ্চাটা জন্ম হওয়া পর্যন্ত আমাকে এখানে থাকতে দিন। না, যতদিন না পর্যন্ত অরণ্যের সঙ্গে তোমার মেলামেশার উপযুক্ত প্রমাণ দিতে পারছো ততদিন তোমাকে আমি এ বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ, এত সময়ের পর আমার দিদি একটা কথার মতো কথা বললো। শোনো, উপযুক্ত প্রমাণ যখন দিতে পারবে তখন এই বাড়িতে থাকতে পারবে, তা না হলে নয়। কিন্তু কি প্রমাণ দেবো আমি? এই রাইমা, সত্যি কি তোর কাছে কোনো প্রমাণ নেই? আচ্ছা তোর কাছে না থাক, মানে ওই অরণ্যর কাছেও কি তোদের ভালোবাসার কোনো স্মৃতিচিহ্ন নেই? ঠিকই তো, এই কথা তো আমার মনে আসেনি। অরুণ আমাকে প্রায় বলতো ও নাকি আমাকে না দেখে থাকতেই পারে না, তাই আমাদের বেশ কিছু ছবি আমি ওকে দিয়েছিলাম, সেগুলো নিশ্চয় ওর বাড়িতে আছে। এই এই মেয়েটা,
যতই তুমি তোমার মিথ্যে জাল বিছিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করো না কেন, তা তুমি কিছুতেই পারবে না। আমার বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও তোমার একটাও ছবি পাওয়া যাবে না। থাকবে কি করে? না না, আর থাকবে কি করে? ওরে তুই যাকে চোখে দেখিস তার ছবি তোর ঘরে থাকবে কি করে? তবু ওদের অভিযোগ মিথ্যে প্রমাণ করতে চল আমরা তোর ঘর সার্চ করবো। চল, 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 চল। কারো কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি অরণ্যের ঘর সার্চ করেই এসেছি। তুমি অরণ্যের ঘর সার্চ করে এসেছো? হ্যাঁ শান্তি, দূর থেকে দাঁড়িয়ে আমি তোমাদের সমস্ত কথা শুনছিলাম আর ভাবছিলাম এই ছেলে মেয়ে দুটোকেই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু অরণ্যের ঘর সার্চ করে যা পেলাম তাতে আমার মনে হচ্ছে এই কুলাঙ্গারটাকেই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। অরণ্যের ঘর সার্চ করে তুমি কি পেয়েছো? ওর অসভ্যতা আমি দলিল, এই নাও দেখো। এ কি? এ তো এই মেয়েটারই ছবি। হারামজাদা, না না, আর ডুবে ডুবে জল খাচ্ছিস, আবার এদিকে বলছিস চেষ্টায় আছি। ওরে হারামজাদা, তোকে বিশ্বাস করে একটা নিরপরাধ মেয়েটাকে শুধু শুধু আমরা দোষী সাজাচ্ছিলাম রে। ছি 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 ছি। আমি তোমাদের কেমন করে বোঝাই? বাবা, মা তোমরা বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমার মন বলছে অদৃশ্য কোনো শত্রু আমাকে নিয়ে, আমাদের ফ্যামিলিকে নিয়ে কোনো ষড়যন্ত্রের জাল বুনছে। সেই শত্রুকে চিনতে না পারলে আমাদের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। মা, এর চেয়ে তুই মরে গেলি না কেন? তাহলে আমরা একটু শান্তি পেতাম। তুই মর হতভাগা, তুই মর। মা না, তুমি আমার কথা বলো না মা, তুমি আমার কথা বলো না। ছি 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 ভাগ্নে, ছি 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 ছি। তুই তোলে তোলে এতটা নিচে নেমেছিস। এই তো কদিন আগে একটা মেয়ে সর্বনাশ করলি, আবার ওর ক্ষতি করতে যাচ্ছিস। জানি না এর আগে কত মেয়ের কি না কি করেছিস। ওরে দিদি, আমার কথাটা হয়তো তোর শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে দিদি, এই অরণ্যের মতো ছেলেকে আবার ভাবলে বলে বইকে দিতে ঘেন্না হচ্ছে রে, ঘেন্না। বাবা, ছি, 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 ছি। আর আমার ভাবতে লজ্জা হচ্ছে বাবা, আমি তোর জন্মদাতা। মাগো, আমি জানি আমার এই কুলাঙ্গা সন্তান তোমার সাথে অনেক অন্যায় করেছে, যার কোনো ক্ষমা নেই। তার থেকে ওর শাস্তি দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি চাইলে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারো। না না বাবা না, আপনার ছেলে যেমন অনাগত সন্তানের জন্মদাতা, তা আমার সন্তানের বাবার পরিচয় পেতে আপনার ছেলেকে আমি বিয়ে করব। আমিও তাই চাই মেসমশাই, দয়া করে আপনার আমার বোনকে আপনার পুত্রবধূর মর্যাদা দিন। না না বাবা না, এর চেয়ে তোমরা আমাকে পুলিশে দাও। চুপ কর হতভাগা, আজ থেকে ওরা যা বলবে তাই হবে। আজ থেকে এই বেটি আমার সংসারে তো স্ত্রীর মর্যাদায় থাকবে। আজ থেকে ওর শাস্তির দায়িত্ব আমি তোর হাতেই তুলে দিলাম। কথা শোনো বিদিশা, কথা শোনো, এভাবে অকারণে অশান্তি করো না। করেছে, বেশ করেছি। তুমি তোমার ভাই বোনদের জন্য আমার সংসার ভাসিয়ে দেবে, আমি মুখ বন্ধ করে থাকবো? এই সংসারটা শুধু তোমার একা নয় বিদিশা, এই সংসার আমার ভাই বোনেরও সমান অধিকার। দেব না, এই সংসারে একটা কানা করিরও ভাগ দেব না। একটা প্ল্যান করে তোমার ঘর থেকে বনলতাকে নামিয়েছে, আর একটা প্ল্যান করে তোমার ভাই বসন্তকে বাড়ি ছাড়া করব। আবার কি প্ল্যান করবে তুমি? মেয়েদের ছলনার অভাব হয় না, বুঝতে পেরেছো? এমন একটা কায়দা করব যাতে তোমার ভাই লজ্জা অপমানে এই বাড়ি থেকে পালাবার পথ খুঁজে পাবে না। ছি বিদিশা, ছি, তুমি একজন নারী, মহিষ হতে না পারো, অন্তত সর্বনাশী হয় না। বসন্ত তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, সেই সন্তান সম দেবকে নিয়ে এমন কুরুচিকর ভাবনা ভাবতে তোমার এতটুকু লজ্জা করলো না? এই খবরদার বলছি, আমার লজ্জা তুলে কথা বলবে না। আমিও তোমাকে সাবধান করি, আমার ভাইকে বাড়ি ছাড়া করার মতলব আনলে তাহলে তোমাকেও কিন্তু এ বাড়ি ছাড়তে হবে। তার মানে তুমি তোমার ভাই বোনদের জন্য আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেবে? হ্যাঁ, দেব দেব দেব। আরে তোমার সঙ্গে তো মাত্র কয়েক কুলি মন্ত্রের সম্পর্ক, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে
আমার ভাইয়ের সঙ্গে যে রক্তের সম্পর্ক, আর সেই রক্তের সম্পর্ককে যদি তুমি ভাঙতে চাও, তাহলে তোমার আমার সম্পর্ক ভাঙতে আমার এতটুকু সংকোচ হবে না। না দাদা, রক্তের সম্পর্ক হচ্ছে কয়েক কুলি মন্ত্রীর জন্ম জন্মান্তরের সম্পর্কের মূল্য অনেক বেশি। তাই প্রয়োজন হলে তুমি এই রক্তের সম্পর্ক ভেঙে দাও, কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙো না। কোন সম্পর্ক ভাঙবো আর কোনটা রাখবো সেটা তুই আমাকেই ভাবতে দে। তার আগে বল, তুই যে বনলতার বাড়ি গিয়েছিলি, ওরা কেমন আছে? বনলতা অরণ্য কবে আসবে আমাদের বাড়িতে? আসবে না বসন্ত। দিদি আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না দাদা। কেন আসবে না রে? ও বুঝেছি বুঝেছি, এইভাবে জোর করে বিয়েটা দিয়েছিলাম বলে ওরা বুঝি আমাদের উপর রাগ করেছে। না দাদা, আমাদের উপর ওদের কারো কোনো রাগ নেই, তবে ওদের ফুলসজ্জার দিন এক অদ্ভুত ঘটনা ঘটেছে। হঠাৎ করে কিভাবে যেন দিদি নিরুদ্দেশ হয়ে গেছে। কি বললি বসন্ত? বনলতা নিরুদ্দেশ? সবাই সন্দেহ করছে অরদা দিদিকে কোথাও পাচার করে দিয়েছে। অসম্ভব! অরণ্যের মতো ছেলে কখনো এমন কাজ করতে পারে না। পারে পারে পারে, ছেলেটা সব পারে। ভদ্রলোকের মতো চেহারা হলে কি হবে? আসলে ও একটা মিটমিটে শয়তান। চুপ করো! নিজের চরিত্র দিয়ে অন্যের চরিত্রের বিচার করো না। আরে অরণ্যকে আমি খুব ভালো করে চিনি, সে কখনোই এমন অসৎ কাজ করতে পারে না। তাহলে তোমার বোনের কোনো প্রেমিক ছিল, তাই অরণ্যর সাথে ঘর করবে না বলে পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বিদিশা! ছি বৌদি, ছি! এইসব অশালীন ভাবনা তোমার মনে আসে কি করে বলতে পারো? আমরা ভেবে মরছি কিভাবে দিদির খোঁজ পাওয়া যায়, আর তুমি কি না খোঁজ পেলে কি করবে সেই কলঙ্কিনী মেয়েটাকে আবার এবারতে ফিরিয়ে নিয়ে আসবে। সাবধান বিদিশা! আমার বোনের নামে আর একটা নোংরা কথা বললে তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। প্লিজ দাদা, তোমরা আর অশান্তি করো না। আমার মন বলছে দিদি হয়তো খুব বিপদের মধ্যে রয়েছে, তাই যত শীঘ্র সম্ভব দিদিকে খুঁজে বের করতেই হবে। খবরদার বলছি, বনলতাকে এবারতে ফিরিয়ে নিয়ে আসলে আমি এই সংসারটা আগুন ধরিয়ে দেব। ছি বিদিশা, ছি! ছি বৌদি, ছি! এত নোংরা তোমার মন। তোমাকে যে আমরা মায়ের মতো শ্রদ্ধা করতাম, আর তোমার মুখের দিকে তাকিয়ে আমরা মা হারার যন্ত্রণা ভুলে থাকতাম, আর সেই তুমি কিনা আমাদেরকে। চুপ করো! পেটের ছেলে আপন হয় না, দেওর তো কোন ছাড়। বৌদি, সেদিন তো বড় মুখ করে বলেছিলে দাদার বাটপারি হয়ে যাও 50,000 টাকা তুমি ফিরিয়ে এনে দেবে। কবে দেবে সেই টাকা? নিশ্চয়ই আনবো বৌদি, একটা ভালো কোনো কাজ পেলেই। চুপ করো! মিঠে কথায় কখনো চিনি ভেজে না। শোনো বসন্ত, দাদার খেয়ে বোনের মস্তারণে চলবে না। এই সংসারে থাকতে হলে তোমাকে কিছু টাকা রোজগার করে আনতে হবে। এই সরকারি আমার ভাই আমার রোজগারে খাবে, তাতে তোমার কি? আর কখনো এমন কথা বললে না, আমি ঘুষি মেরে তোমার মুখটাই ভেঙে দেবো। দাদা, তোমরা আর আমার জন্য অশান্তি করো না। বসন্ত, বৌদি তো ঠিক কথাই বলেছে। কেন কেন তোমরা আমাকে বসিয়ে বসিয়ে খাবে? ভাই তো আর সন্তান নয় যে তার দায়ভার তোমাকে বহন করতে হবে। বসন্ত তুই? আমি চললাম দাদা, যেদিন আমি অনেক টাকা রোজগার করে এনে বৌদের মুখে হাসি ফোটাতে পারবো, সেই দিন আমি তোমার সংসারে ফিরে আসবো দাদা। বসন্ত, আর তা না হলে জানবি এ যাওয়াই আমার শেষ যাওয়া। বসন্ত! ভালো থেকো, সুখে থেকো, তোমরা ছাড়া আপন কেহ নাই। বসন্ত, আশিস দিও রাখি যায়, তোমরা যে আমার ভগবান। বসন্ত! ভালো থেকো, সুখে থেকো, তোমরা ছাড়া আপন কেহ নাই। আশিস দিও রাখি যায়, তোমরা যে আমার ভগবান, তোমরা যে আমার ভগবান, তোমরা যে আমার ভগবান।
সহ্য করতে পারছিস না বুঝি? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, সে আর্চিকারী হোক আর ওই কামোদিনী সন্দেশকারী হোক, মেয়েরা কিন্তু চিরটাকালে কিছু পুরুষের নিপীড়নের শিকার হয়েছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু সমাজ সমাজ তা দেখে চুপ করে থাকবে? কেউ কেউ কোনো প্রতিবাদ করবে না, বরং বরং মরে গেলে ওরা মোমবাতি মিছিল করে রাত জেগে সব প্রতিবাদকে ঘুম পাড়িয়ে দেবে। আমি কিন্তু রাত জাগবো তোমার সঙ্গে, আর সেই রাত হবে মধুর রাত। বাবা, আজ তোমাকে এই বেশি কিন্তু দারুণ লাগছে ডার্লিং। তোমার এই রূপ যৌবনের ঝাঁঝালো আলো না, শালা আমার চোখ দুটো একেবারে ঝলসে যাচ্ছে ডার্লিং। চলছে তো যাবেই গো বাবু, কারণ তোমাদের মতো পুরুষেরা না সব পিপিলিকার জাত। ওরা উজ্জ্বল আলো দেখলে তার উপরে ঝাঁপ দিয়ে পড়ে, কিন্তু বুঝতে চায় না যে ওটা আগুন, তাই তো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি কিন্তু জ্বলে পুড়ে ছাই হব না ডার্লিং, কারণ আমি কিন্তু পিপিলিকা নই, আমি হলাম শালা একটা আস্ত দমকল। তোমার এই রূপের আগুন আমি শালা আমার কামনার জল ঢেলে না নিভিয়ে দেবো। মেয়ে দেখলে কি তোমাদের মনে কামনা লালা জ্বলতে শুরু করেন নাকি? হ্যাঁ, তুমি তো কোনো মায়ের গর্ভে জন্মেছো, যে মায়ের গর্ভে জন্মেছে সে মায়ের জাতকে অপমান করতে তোমার বিবেকে বাধে না? তা তুমিও তো কোনো না কোনো এক পুরুষের ঔরসে জন্ম নিয়েছো বনলতা, তাহলে দুনিয়ার সব পুরুষকে তোমার বাবা বলে ভাববে নাকি? ছি, তোমার কথাগুলো না বড্ড নোংরা। আমি যে কতটা নোংরা তার প্রমাণ তুমি এখনো পাওনি বনলতা। আমার মনে যে নোংরা জমা হয়ে আছে না, সেটাকে ডাস্টবিনে চেয়ে কোনো অংশ কম নয়। আমি সেটা নরকে তন্ডা, আমার কথা না শুনলে আমি তোমার জীবনটাকে একেবারে নরক বানিয়ে দেবো। নরক আমার সঙ্গে হাতে হাত বাড়াও, আমি তোমাকে স্বর্গ এনে দেবো, স্বর্গ। তুমি কি জানো একটা নারীর কাছে তার সংসারই হলো স্বর্গ? স্বামীর কাছ থেকে আমাকে সরিয়ে দিয়ে তুমি কোন স্বর্গের লোভ দেখাচ্ছ? যে স্বর্গ তোমাকে এনে দেবে মুঠো মুঠো টাকা, একটা লাক্সারি জীবন। চাই না আমি সেই জীবন। হাজার চেষ্টা করু আমি নিজেকে ওই নোংরা স্রোতে ভাসাতে পারিনি। কেন জানো? কারণ আমি আমার স্বামীকে বড্ড ভালোবাসি। ওর পবিত্র ভালোবাসা আমাকে হাত টানে দিয়ে ডাকে। পবিত্র নয় ডার্লিং, পবিত্র নয়, বড় বড় একটা নোংরা ভালোবাসা। নোংরা ভালোবাসা? শোনো বড়টা, তোমাকে একটা খাসা খবর দিই, আজ পর্যন্ত তুমি অরণ্যকে নিয়ে যা ভাবছো ও কিন্তু আসলে তা নয়। ও হচ্ছে একটা নাম্বার 1 চিটিং বাগ। কি বললে? বড়টা, ওই অরণ্য তোমার মতো অনেক মেয়েকে ও ঠকিয়েছে। মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়, একদম মিথ্যা নয়। এই তো কয়েকদিন আগে রাইমান আমি একটা মেয়ে ওদের বাড়িতে এসে হাজির। ওই মেয়েটা দাবি করছে অরণ্য নাকি ওর সঙ্গে মেলামেশা করে ওকে অন্তঃসত্ত্বা করে দিয়ে শালা কেটে পড়েছে। সেই বাচ্চারা স্বীকৃতি আদায় করার জন্য ওই মেয়েটা চিরদিনের জন্য অরণ্যের কাছে চলে এসেছে। মিথ্যে কথা বলে তুমি আমাকে বিধ্বস্ত করতে চাইছো? আমি জানি অরণ্য আমাকে এখনো ভালোবাসে, আমাকে ফিরে পাওয়ার জন্য না ও এখনো অপেক্ষা করছে। মোটেও নয় ডার্লিং, ওই অরণ্য এখন ওই মেয়েটাকে নিয়ে চুটিয়ে সংসার করছে। হ্যাঁ, এই দেখো তার প্রমাণ। দেখো 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 দেখো। কি অরণ্যের সাথে একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি? হ্যাঁ। ওই মেয়েটির সিঁদুরে আমার সিঁদুর আছে। এই বলো না গো, বলো না, কে কে এই মেয়েটি? ওই মেয়েটি হলো অরণ্যের অবৈধ বাচ্চার মা, বর্তমানে অরণ্যের বিয়ে করা বউ। না! অরণ্য, তুমি এত নীচ, এত নোংরা তোমার মন, হ্যাঁ? আমার ভালোবাসার নিংড়ে নিয়েও তুমি সন্তুষ্ট হওনি। এখন অন্য একটা মেয়ের জীবন নষ্ট করছো। তুমি লম্পট, তুমি চরিত্রহীন, তুমি বেঈমান। এই বনলতা, এই দেখো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না। এই দেখো, তোমার কান্না দেখে না আমাদের ভীষণ কষ্ট হচ্ছে গো বনলতা, আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। আমি জানি লোকটা হয়তো বলবে আমি শালা কুমিরের অশ্রু ফেলছি বলে, শালা আমি মানুষটা শয়তান হলে শালা আমার তো একটা মন আছে। হ্যাঁ, শালা এই মন তো কখনো কখনো কাঁদে গো বনলতা,
কখনো কখনো কাজে। এই বনলতা, বনলতা, আমি তোমাকে কথা দিচ্ছি, মা কালী দিবি, আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য প্রায়শ্চিত্ত করবো গো বনলতা, আমি তোমার জন্য প্রায়শ্চিত্ত করবো। তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে তোমার স্বামীর হাত দুটো ধরে আমি বলবো, অরণ্য! এই বনলতা সম্পূর্ণ নিষ্কলঙ্ক। তুই রাইবার মতো এই বনলতাকে তোর জীবনে ফিরিয়ে নে। যে লম্পট আমাকে ঢুকিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে নোংরা খেলায় মারতে পারে, তাকে আমি ঘৃণা করি। শুনেছ? তাকে আমি ঘৃণা করি। শোনো হে লম্পট চূড়ামণি অরণ্য বাবু, যে নোংরা চরিত্রের সিঁড়ি বেয়ে তুমি যতটা নিচে নেমেছো, তার থেকে অনেক অনেক নিচে নামবো আমি। হ্যাঁ, তোমার জন্য যে ভালোবাসা আমি জমিয়ে রেখেছিলাম, সে ভালোবাসা আমি একাধিক বিকৃত পুরুষের মাঝে বিলিয়ে দিয়ে আমি সাজবো এই আধার রাতের মক্ষী রানী। আর সেই মক্ষী রানীর মতো মহলে আমি হব তোমার আমি নাচতে জানি, আমি গাইতে জানি, প্রাণ খোলা হাসি আমি হাসতে জানি। নাচতে জানি, আমি গাইতে জানি, প্রাণ খোলা হাসি আমি হাসতে জানি। যদি কেউ মনে রাখে, বুঝিয়েও যদি ডাকে, আমিও প্রেমেতে ভাসতে জানি। আমি নাচতে জানি, আমি গাইতে জানি, প্রাণ খোলা হাসি আমি হাসতে জানি। যদি কেউ মনে রাখে, বুঝিয়েও যদি ডাকে, আমিও প্রেমেতে ভাসতে জানি। আমি ওরে বাবা রে বাবা, তোর সারা সারা সময় পেলি না। বিপদের আবার সময় অসময় বলে কিছু আছে নাকি? ওই দেখুন না, দেখুন একটা স্বর্ণমার্কা ছোড়া আমার শিলতানি করতে এইদিকেই ছুটে আসছে। ওই তুই শালা কি মেয়ে ছেলে যে তো শিলতানি করবে? হ্যাঁ, তো অর্ধেক মেয়ে তো নাকি? তো অর্ধেক মেয়ে বলে কি আমার অর্ধেক শিলতানি করবে? যদি পুরোটাই করে দেয়। এই শালা আধা মেয়ে, কি হয়েছে ব্যাপারটা বলে এখান থেকে বেরিয়ে হয়। বলছি বাবা, বলছি ওই আশ্রমের বাইরে হ্যাঁ, ওই বটগাছটার চাতালে বসে একটা অচেনা যুবক ঝিমাচ্ছিল। ওকে দেখে আমার পুরনো কারবারটার কথা মনে পড়ে যেতেই যে একটু উহু উহু করতে গেলাম। সেটা আবার কি? দূর বাবা, সবার সামনে সব কথা বলতে আছে নাকি? ও আমায় মাস্টারজি বলে মানে না। ওর সামনে যদি সব কথা বলে দিই তাহলে আমার মাস্টার বলে সম্মান করবে। আজকাল মাস্টারদের সম্মান বলে কিছু আছে নাকি রে? এই বনলতা, শোনো, তুমি এখন ভেতর যাও, হ্যাঁ? আমি একটু পরে তোমার কাছে আসছি। এসো গো বাবু, এসো। এই বনলতার যৌবন সাগরে না জোয়ার এসেছে গো, জোয়ার। সেই জোয়ার বাটার টান পড়ে না, তুমি টুক করে চলে এসো গো, তুমি টুক। মা, এবার বলতে কি হচ্ছে? এই মেয়েটা আমার মানি ব্যাগ পকেট বাড়ি করেছে। সিকিউরিটি, সিকিউরিটি! থামুন! যে বাঁধনহীন যাযাবরের মতো সারা দুনিয়া চষে বেড়াতে পারে, তাকে কখনো সিকিউরিটি দিয়ে আটকে রাখা যায় না। আমি আমার মানি ব্যাগ ফেরত নিয়ে চলে যাবো। এই ব্যাগ ফেরত দেবো। এই, বলছি তো আমি তোমার মানিব্যাগ নিয়ে নি। মিথ্যে বলছো। ক্লান্ত হয়ে আমি ওই বট গাছের ছায় একটু বিশ্রাম নিচ্ছিলাম, কখন যে আমার চোখ দুটো জড়িয়ে এলো তো আমি বুঝতেই পারিনি। এরই মধ্যে তুমি আমার পকেট থেকে মানি ব্যাগটা তুলে নিলে, আর আমি জেগে উঠতেই মানি ব্যাগটা বুকের মধ্যে ভরে নিয়ে দৌড় লাগালি। এ বাবা গো বাবা, কি মিথ্যে গুলবাজি গল্প বানাচ্ছে না। এই কোনো গুলবাজি গল্প নয় বলছি, আমার মানি ব্যাগ ফেরত দে, নইলে আমি নিজেই। এই, বলছি তো আমি তোমার মানিব্যাগ নিয়ে নি। সংগ্রাম, আর একবার ওর গায়ে হাত দিলে না, আমি তোমাকে শিলতানির অভিযোগে পুলিশে দেবো। পুলিশ দিয়ে কখনো প্রতিবাদকে দমিয়ে রাখা যাবে না স্যার। ও অন্যায় করেছে, আমি তার প্রতিবাদ করবই। এই দেখো, এই, বলছি তো আমি তোমার মানিব্যাগ নিয়ে নি। ছাড়ো ছাড়ো, বলছি ব্লাউজে হাত বন্ধ করে। এই ব্লাউজ, এ বাগাবো বাবা, চি 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 চি, অশুভ ইতর লম্পট পাতি কোথা করে। এই শোন, এদিকে আয়, এদিকে আয়। তোকে না আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হয় তুই আমাকে বিয়ে কর, নাহলে তাই হ্যাঁ রে,
ওই বিয়েটা তো বুঝলাম, বিয়েটা কি রে? জানি না, যাও। ও তোমার সামনে আমাকে বেইজ্জতি করলো আর তুমি কিছু বললে না। আচ্ছা শালা কি বলি বলতো? না না, ওর সাহস আর স্পর্ধা দেখে আমি শালা অবাক। ওরে বাবা, ওর মতো প্রতিবাদী যুবক হলো দেশের সম্পদ, দশের সম্পদ। শালা আমার সম্পদ হলো আপত্তি নেই রে। আপনার সম্পদ মানে? ও কিছু নয় ভাইয়া। তা তুমি কে ভাই? কোথা থেকে এসেছো? কি বা করা হয়? আমি স্বজনহীন, আশ্রয়হীন এক বেওয়ারিশ জীবন্ত লাশ। তাই তো আমার বেঁচে থাকার কোনো আনন্দ নেই, আর লাশ হওয়ার কোনো ভয় নেই। তাই তো আমি উদ্দেশ্যহীন ভাবে যেখানে সেখানে যাযাবরের মতো ঘুরে বেড়াই। মুখে তোমার উসখুস করছে বারো, বুকে তোমার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। কবি সুকান্তের ভাষায় তুমি একটা দেশলাইয়ের কাঠি। তা কাঠি ভাই, না তোমার নামটা কি ভাই? আমার নাম বসন্ত। বসন্ত? বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বসন্ত এসে গেছে, বাতাসে বহিতে প্রেমী নয়নে লাগিল নেশা, কারাজি ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শালা এ বসন্ত সে বসন্ত নয় রে, যে পাখিরা গান গাইবে, ফুল ফুটবে। এ হচ্ছে জল গুটি বসন্ত। শালা ছুলোই না ছোঁয়া ছিল। তার মানে? না ও কিছু নয় ভাইয়া। তো শোনো ভাইয়া, তোমার কথাবার্তা শুনে যা ভাবলাম তুমি একজন বেকার, হ্যাঁ, পকেট ফাঁকা, কিন্তু বুকে তোমার একটার স্বপ্ন। তা আমি যদি তোমার পকেট ভরিয়ে দিই, মানে তোমার স্বপ্ন যদি পূরণ করে দিতে দাও, কেমন হয়? স্বপ্ন পূরণ? হ্যাঁ। কিন্তু কিভাবে? এই দেখো, ওর বাবা তোমাকে একটা চাকরি দিয়ে দেবো। হ্যাঁ? হ্যাঁ, আপনি আমায় চাকরি দেবেন? হ্যাঁ। একটা চাকরির জন্য আমি কত লোকের পায়ে পড়েছি, কিন্তু কেউ আমায় চাকরি দেয়নি। এই দেখো, ওরে বাবা দেবে কি করে? তারা তো তোমার প্রতিভা বুঝতে পারে, তাই তোমাকে চাকরি দেয়। আমি তোমার প্রতিভা বুঝতে পেরেছি, তাই তোমাকে চাকরি দিচ্ছি। আচ্ছা, আপনি তো আমায় চাকরি দেবেন, কিন্তু কি কাজ করতে হবে আমায়? সেটা তোমার ট্যালেন্ট দেখে সিলেক্ট করা যাবে। এই শোনো, তুমি এখন আমার গেস্ট রুমে গিয়ে রেস্ট নাও, হ্যাঁ? আমি কিন্তু তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আমি আসছি তাহলে, হ্যাঁ? দেখে তো বলে হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে আমায় কি কাজ করতে হবে? অন্যের ধর্মের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে হবে। কি বলো? কিছু না। এই তোমার মানি ব্যাগ উদ্ধার করতে এমন বাহাদুরি দেখালে যেন মনে হচ্ছে তোমার ওই মানি ব্যাগে লাখ লাখ টাকা আছে। কিন্তু তোমার ওই মানি ব্যাগে তো মাত্র একটা 50 টাকা নোট ছিল গো। ওই 50 টাকার জন্য নয়, ওই মানিব্যাগের মধ্যে ছিল একটা ছবি, যার মূল্য আমার কাছে লাখ টাকার চেয়েও বেশি। এ বাবা গো বাবা, তার ছবিটা কার গো? আমার দিদির গো, আমার দিদির। কতদিন আমি আমার দিদিকে দেখিনি, বেশ কিছুদিন হলো আমার দিদি নিরুদ্দেশ হয়ে গেছে। তাই তো তাকে খোঁজার জন্য আমি যেখানে সেখানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, কখনো কোথাও এই মেয়েটাকে দেখেছো? ওই দেখি দেখি। এ বাবা, এটা তো। কি হলো, চমকে গেলে কেন? না বাবা, আমি কিছু জানি না। আমার মন বলছে তুমি কিছু গোপন করতে চাইছো। আর আমার মন বলছে তুমি বিপদে পড়ে বিপদ গেছো। কোন বিপদ? হ্যাঁ বিপদ, ভয়ঙ্কর বিপদ, মারাত্মক বিপদ। তাই বলছি তুমি এখান থেকে জলদি পালিয়ে যাও গো, জলদি পালিয়ে যাও, জলদি পালিয়ে যাও। যেও না, দাঁড়াও, আমার কথা জবাব দিয়ে যাও। আচ্ছা, ও আমাকে কোন বিপদের ইঙ্গিত দিয়ে গেল? আর আমার দিদির ছবি দেখে ও কিছু বলতে গিয়ে থমকে গেল কেন? তবেই কি এখানে লুকিয়ে রয়েছে আমার সমস্ত কৌতূহলের উত্তর? তা জানতেই হলে আমাকে এখানে থাকতেই হবে। যত ভয়ঙ্কর বিপদ আসুক না কেন, আমি এখানে থাকবই। পারছি না, পারছি না। বনলতার স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। ওরা যতই রায়মাকে আমার জীবনে জড়ানোর চেষ্টা করুক না কেন, আমি যে বনলতাকেই ভালোবাসি। বনলতা, তুমি ফিরে এসো। বনলতা, তুমি ফিরে এসো, ফিরে এসো। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে বনলতা, 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 বনলতা।
কথা ভেবে আবার মন খারাপ করছো কেন? কেন বুঝতে চাইছো না ডার্লিং? পাস্ট ইজ পাস্ট। তোমার কাছে পাস্ট হতে পারে, বাট আমার কাছে পাস্ট ইজ দ্য মিরর অফ মাই মনে রাইমা। আচ্ছা রাইমা, ঠিক কবে আমাদের মধ্যে ভালোবাসাটা জমে উঠেছিল বলতে পারবে? কবে থেকে মানে? না মানে বলছিলাম ঠিক কবে আমাদের মধ্যে এমন ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হলো যে তুমি একেবারে আমার ঔরসে আমার বাচ্চার মা বনে গেলে? এই তো সেদিন যেদিন আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তারপরে মানে রামধনু উঠেছিল। তাই নাকি? তা সেদিন বুঝে আকাশে চাঁদ আর সূর্য দুটো একসাথে উদয় হয়েছিল। তাহলে পূর্ণিমার চাঁদ আর রামধনু ওঠে কি করে? না না, তা হবে কেন? আমি তো আগাগোড়ায় মিথ্যে বলে যাচ্ছ। তুমি ভালো করে জানো যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আর আজও নেই। অরণ্য, কেন কেন এখানে তুমি এসে আমার জীবনটাকে শেষ করতে চাইছো? কার নির্দেশে, কত টাকার লোভে তুমি এই কাজটা করতে বাধ্য হয়েছো? আমি তোমায় টাকা দেবো, বিনিময়ে এই মিথ্যে কলঙ্ক থেকে তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। কি পাগলের মতো কথা বলছো? তোমাকে মুক্তি দিলে আমার পেটের বাচ্চাটার কি হবে শুনি? লোকে তাকে বেজন্মা বলবে না? এই মেয়েটা, তুমি ভালো করে জানো যে তোমার পেটের বাচ্চাটা আমার নয়। তাই বলছি, তা প্রমাণ করতে তোমার পেটের বাচ্চাটা ডিএনএ টেস্ট করাবো। ডিএনএ টেস্ট? একটা কথা মনে রেখো, মিথ্যে দিয়ে কখনো সত্যিকে প্রতিষ্ঠা করা যায় না। সত্যটাকে কখনো অস্বীকার করা যায় না। আমি বেশ বুঝে নিয়েছি। বড়লতার ভূত এখনো তোমার মাথায় চড়ে আছে বলে তুমি আবল তাবল কথা বলছো। বড়লতাকে তোমাকে ভুলতেই হবে। ভুলতে তো আমি চাই, কিন্তু পারছি কই। আমি তোমায় ভুলিয়ে দেব। তুমি? হ্যাঁ আমি। আর এই হলো তোমার ভুলে থাকার মহা ঔষধ। এ কি মদ? তুমি আমাকে মদ খাওয়াতে চাইছো? আমি চাইছি না, এই পরিস্থিতি চাইছে। এই মদ খেলে যেমন অতীতকে ভুলে থাকতে পারবে, তেমনি বর্তমানকে নিয়ে সুখে থাকতে পারবে। আমি সুখী হতে চাই না, আমি শুধু আমার পুরনো স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে থাকতে চাই। অতীত তোমাকে কি দিয়েছে? সীমাহীন অপমান আর একরাশ যন্ত্রণা। বড়লতা তোমার ভালোবাসাকে কলঙ্কিত করে কেটে পড়েছে। রাইমা! তোমার বাবা মা তোমাকে অবিশ্বাস করে। তাদের চোখে তুমি একটা কুলাঙ্গার সন্তান, তুমি একটা বেঈমান। করো, চুপ করো। আমি হেরে গেলাম রাইমা, আমি হেরে গেলাম। তোমাদের অশুভ শক্তির কাছে আজ আমি হেরে গেলাম। তাই তো আমার সমস্ত শুভ ইচ্ছেগুলোকে বলি দিয়ে তোমার নোংরা ইচ্ছেতেই আমি সায় দিলাম। এবার থেকে আমি তোমার চরিত্রকে বলে দিলাম। এই মন যৌবন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। এই মন যৌবন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। বিনিময়ে শুধু ভালোবাসো আমায়, বিনিময়ে শুধু ভালোবাসো আমায়, ভালোবাসো আমায়। এই মন যৌবন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। এই মন যৌবন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। কষ্ট নিয়ে কেন বাঁচবে তুমি? প্রেমের বসরানি হাজিরা। কষ্ট নিয়ে কেন বাঁচবে তুমি? প্রেমের বসরানি হাজিরা। তুমি আমার বুকে থেকো সুখে দুঃখে, তুমি আমার বুকে থেকো সুখে দুঃখে। প্রেম ছাড়া এ দুনিয়ায় আছে বাকি। এই মন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। এই মন যৌবন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। এই মন যৌবন সব তোমায় দিলাম, সবই তোমায় দিলাম। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। না অরণ্য না, ছাড়ো। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব শূন্যস্থান পূরণ করে দেবো। ছাড়ো আমাকে। আমাকে নাও অরণ্য, ছাড়ো বলছি। আমাকে নাও অরণ্য। কি ভেবেছি তুমি? মদ খাইয়ে মাতাল করে ফেলেছো বলে আমায় তুমি চরিত্রহীন বানিয়ে ফেলবে? একটা কথা বলে, চরিত্রই হলো মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর সেই সম্পদকে বিলিয়ে দিয়ে
নিজেকে সস্তা করে তুলো না। আরেকটা কথা, দেখতে তুমি যতই সুন্দরী হও না কেন, তোমার চরিত্রে যদি একবার কলঙ্কের দাগ লেগে যায়, তাহলে তোমার দাম একটা পোকা বেগুনের চেয়েও মূল্যহীন। Yes, 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 yes. আমার চরিত্র এত ঠুনকো নয় যে তোমার মতো একটা বাজারের রক্ষী তার কদর্য বিকৃত ভালোবাসার ঠেলায় তা খান খান হয়ে যাবে। আমাকে রক্ষিতা বলে অপমান করতে পারো না অরণ্য। আমি কি পারি আর না পারি সেটা এবার দেখবে। তোমরা আমাকে যতখানি নিচে নামিয়েছো তার চেয়ে আরো বেশি নিচে নামবো আমি। আমি কালই তোমার পেটের বাচ্চাটা ডিএনএ টেস্ট করাবো, তারপর তোমাকে এমন শাস্তি দেব যা দেখে পৃথিবীর সমস্ত মানুষ ভয়ে শিউরে উঠবে। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তাছাড়া এবারে কি হবে? কাল যদি সত্যি সত্যি ডিএনএ টেস্ট করাতে যাই তাহলে তো কেলে হয়ে যাবে যে আমার পেটে কোনো বাচ্চাই নেই। নেই তো কি হয়েছে? বলি নেই তো কি হয়েছে? আরে কয়েকদিন ওই অরণ্যকে বশ করে তার বাচ্চাটা তোর ওই পেটে ধরে নে। আপনি শালা সবাইকে তোর মতন পাত্তিশিয়াল যে মরা মুরগি দেখলে ঝাঁপিয়ে পড়বে। বাবুটা এত রেগে আছে আমার ছায়াটা পর্যন্ত ছুতে চাইছে না। কাল আবার ডিএনএ টেস্ট করাতে যাবে বলেছে। সর্বনাশ! এই ফাঁকা দেখ, ফাঁকা দেখ। আরে তাহলে তুই তো ধরা পড়ে যাবি যে তোর এই পেটের বাচ্চার গল্পটা পুরোটাই ঠপ। তাই তো বলছি চল আমরা এখান থেকে কেটে পড়ি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস কত টাকার বরাত নিয়ে আমরা এখানে ঢুকেছি? আপনি শালা চিটিং বাদে দায় যদি জেল হয়ে যায় টাকা নিয়ে কি করবি? আচ্ছা কার কথা শুনে এই ফালতু কাজের বরাত নিয়েছিলিস বলতো? মালটা কে? নিশিকান্ত সাহানি। আমি শালা ধরি মা, শালা না আছে পানি। দেখুন না মামা বাবু, আপনার ভাগ্নে আমাকে। শালা যে নাটকে নাটক তার কাছে নাটক করে লাভ নেই। তার মানে? আরে মানেটা আমি বলছি শোন, উনি তো আমাদের ওই কাজে লাগিয়েছে। আপনি লাগিয়েছেন? আমি তোমার ছবিগুলো এই অরণ্য ঘরে রেখেছিলাম বলে তুমি সহজে অরণ্যের ঘরে ঢুকতে পেরেছো। যাগো সব কথা, তোমাদের কাজ কত দূর? অরণ্যকে বশ করে গেল। আপনার ভাগ্নে তো দেখছি আমাদেরকেই অবশ করে ছেড়ে দেবে। কেন? সে নাকি ওর পেটের বাচ্চাটার ডিএনএ টেস্ট করাবে। তা করাতে দাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? টেস্ট করালে তো ধরা পড়ে যাব যে আমার পেটে কোনো বাচ্চাই নেই। ওরে পাগলি, পেটে না থাক কাগজে কলমে থাকবে। কাগজে কলমে মানে? আমি ঠিক ডুপ্লিকেট রিপোর্ট বানিয়ে নেবো। ওরে তোমাদের ভাবতে হবে না, তোমরা এখন প্ল্যান বি নিয়ে ভাবো। প্ল্যান বি? হ্যাঁ শোনো, তুমি যেমন করে হোক অরণ্যকে বশ করো, তারপর তোমাদের হানিমুন করার জন্য পাহাড়ে পাঠাবো। সেখানে ছবি তোলার বাহানায় অরণ্যকে তুমি খাদের ধারে নিয়ে এসে ছলে বলে কৌশলে ওই অরণ্যকে ধাক্কা মেরে খাদের নিচে ফেলে দেবে। না, তা আমি পারবো না। মানুষটাকে অনেক ঠকিয়েছি, তাই বলে তার এত বড় ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না। আমি কিছুতেই করতে পারবো না। স্যার, শুয়ারের বাচ্চা! তোমার এত বড় সাহস এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজে ওই রকম একটা নরম মনে মেয়েকে তুমি কাজে লেগেছো। স্যার আপনি রাগ করবেন না। স্যার রাগ করবেন না, আপনি একদম রাগ করবেন না। আসলে ও কোনো নরম মনের মেয়ে নয় স্যার, আসলে অন্য কথা বলতে চাইছে। অন্য কথা মানে? বলতে চাইছে এত বড় একটা রিক্সের কাজ, টাকাটা বড্ড কম। এই সারা কম কিসে দিবি? সারা এই কাজের জন্য আমি তোকে 50,000 টাকা দেবো বলেছি। সারা 50,000 টাকাটা কম হলো? হ্যাঁ 50,000? আপনি আমাকে হাসালেন স্যার। হ্যাঁ, আপনি আমাকে হাসালেন। আরে 50,000 টাকার কাজ তো করে ফেলেছি সে। ওই অরণ্যবাবুকে বদনাম করিয়ে, তুফানিকে রাইমা সাজিয়ে এই বাড়িতে ঢুকিয়ে সব কিছু কবজা করা পর্যন্ত রেট কিন্তু 50,000-এ রফা হয়েছিল স্যার। এখন আবার বলছেন ওই অরণ্যকে খাদে ফেলে মেরে দেওয়ার কথা। তাহলে একটু ভাবুন না স্যার। হ্যাঁ, একটু ভালো করে ভাবুন না স্যার, এত কম টাকায় হয় কি করে? তা অরণ্যকে খতম করার জন্য আরো কত টাকা দিতে হবে? তা ধরুন আরো 50,000। শালা তোদের খিদে মেটাতে দিস, আমাকে কিডনি বিক্রি করতে পারে? না 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 না, শালা কাজে যখন নেমে গেছি তখন পিছিয়ে আসার কোনো প্রশ্নই উঠতে পারে না। এই শোনো শোনো শোনো, আমি তোমাকে 50,000 দেবো। হ্যাঁ। কিন্তু যেমন করে হোক ওই শালা অরণ্যকে খতম করা চাই। খতম করবি, একেবারে খতম। বাহ, চমৎকার! এই তাহলে তোর আসল রূপ। কি হলো স্যার? আপনি ভাবে কাঁপছেন কেন স্যার? আপনি কি অসুস্থ হয়ে পড়লেন নাকি স্যার? এখন পালা, পরে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পালাচ্ছি স্যার, আমি এক্ষুনি পালাচ্ছি। এতদিন তাহলে আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, আর সেই কালসাপ এখন আমাদের মুখেই ছবল মারতে চাইছে। হরি বল! এই, তোর নাটক বন্ধ কর। তুই যে অসুস্থ নস সেটা আমি জেনে ফেলেছি।
স্যার আমার দিদি সব জেনে ফেলেছে। তাহলে জানা লোকের কাছে আর কানা সেজে লাভ নেই। শোন দিদি, বেশি জানা কিন্তু ভালো নয়, তাতে কিন্তু প্রেশারটা আরো বেড়ে যাবে। চুপ কর হারামজাদা। না না, আমার কথা শোন। তোকে এই দেখে দেখো, আমার সন্দেহ হয়েছিল তুই কোনো না কোনো মতলবে এ বাড়িতে ঢুকেছিস, তাই বলে তুই আমার ছেলেকে খুন করার মতলব করবি এটা আমি স্বপ্নেও ভাবিনি। একদম চেঁচামেচি করিস না, এতে তোর বিপদ ঘটবে। শোন, এই ব্যাপারে আমি তোর সঙ্গে পরে কথা বলবো। তার আগে তোকে আমি পুলিশে দেবো। এখন মনে হচ্ছে অরণ্যের কথাই ঠিক, এই। বৌমার নির্দেশের পেছনে তোরই হাত আছে। দিদি, তাই আমার তোর কথা- স্বরূপটা আমি সবার সামনে ফাঁস করতে চলো। এই শয়তানি দিদি, মনে রাখিস শালা আমার নামের শিখাতে সাহানি, আমি শালা ধরি মাছ না ছেড়ে পানি। এই, কে চিৎকার করছে? কে ওখানে? কে? এ কি? এ তো অজ্ঞান হয়ে গেছে। এখন ডাক্তার ডাকার প্রয়োজন। ডাক্তারের দরকার নেই, ওর কিচ্ছু হয়নি। কি বলছো? কিছু হয়নি? দেখছো না, দেখছো না, অজ্ঞান হয়ে গেছে। ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশিকান্ত, নিশিকান্ত। বলছি তোর কিচ্ছু হয়নি। ধরা পড়ে গিয়ে এখন নাটক করছে, নাটক। না, নাটক করছে? নাটক করছে মানে? হ্যাঁ জামাইবাবু, আমি আর এই বাড়িতে নাটক করে পড়ে থাকতে চাই না গো জামাইবাবু। তীব্র বিবেক দংশনে আমার ভেতরটা দাউ দাউ করে জ্বলছে গো জামাইবাবু। আমার মনে হচ্ছে জামাইবাবু আমি আপনাদের ঠকাচ্ছি গো জামাইবাবু। তোমরা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব বলছি জামাইবাবু, আমি আস্তে আস্তে করে আপনাকে সব বলছি, কারণ আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে তো। ওগো, আমি ওর আপনাকে কথা সব- তুমি বিশ্বাস করো না, ও একটা আস্ত শয়তান। কিন্তু কি শয়তানি করেছে সেটাই তো আমি জানতে চাইছি। আমি সব বলছি জামাইবাবু, আমি আপনাকে এক এক করে সব বলছি। আচ্ছা জামাইবাবু, আপনাদের বাড়ির চাকর ওই মাধবকে আপনার মনে পড়ে? নিশ্চয়ই, নিশ্চয়ই মনে পড়ে। মাধবটা, মাধবটা সেই যে কোথায় চলে গেল, আজও তার কোনো খোঁজ পেলাম না। পাবেন কি করে? আমি তোকে বাড়ি ছাড়া করেছি তুমি? কিন্তু কেন? এবারে মান সম্মান রক্ষার জন্য, মান সম্মান? আপনার মুখে যাতে চুনকালি না পড়ে তার জন্য। হেয়ালি না করে পরিষ্কার করে বল কি বলতে চাইছিস। বলবো রে দিদি, বলবো, নিশ্চয়ই বলবো। এত তারা কিসে? হ্যাঁ ওরে দিদি, আমি না বললে তুই কি তোর কুকর্মের কথাটা নিজের মুখে বলবি? কুকর্ম? হ্যাঁ গো জামাইবাবু, শুনুন জামাইবাবু, কথাটা বলতে আমার জিভে আটকা আছে, তবু আমি বলবো। মা কালী দিদি, আমি সব বলবো। শুনুন জামাইবাবু, ওই মাধবের সঙ্গে আমার দিদির একটা গোপন সম্পর্ক ছিল নিশিকান্ত! হ্যাঁ জামাইবাবু, ওই মাধবের সঙ্গে একই বিছানায় আমার দিদিকে একটা আপত্তিকর অবস্থা আমি দেখে ফেলেছিলাম। কি বলছো নিশিকান্ত? সেদিন যদি আমি সুস্থ থাকতাম তাহলে মা কালী দিব্যি ওই শুয়ে বাচ্চাটাকে আমি নিজের হাতে ফোন করে ফেলতাম। তাই এই ঘটনা যাতে আর না ঘটে, এই মাধবকে আমি ভয় দেখে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমার এই দিদি ওই মাধবকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার উপর বারবার চাপ দেয়। আমি ওই দিদির কথায় রাজি হইনি বলে আমার দিদি আমাকে গলা টিপে খুন করতে চেয়েছিল। আপনি যদি ঠিক সময় না চলে আসতে চান তাহলে যে আমি এতক্ষণে ডেডওয়ালি হয়ে যেতাম। তোর মুখে পোকা পড়বে রে, মুখ পোড়া। নিজের দিদিকে তুই বদনাম করছিস। ওগো, ওর কথা তুই বিশ্বাস করো না, ও যা বলছিস সব বানানো গল্প। এখন মনে হচ্ছে অরণ্যের কথাই ঠিক, বৌমাকে ওই কোথাও প্রচার করে দিয়েছে, ওই মাধবকে খুন করে গুম করে দিয়েছে। কথাটা তোমার ভাই না বলে অন্য কেউ বললে আমি হয়তো বিশ্বাস করতাম না। ও আমার ভাই নয়, ও আমার শত্রু, ও আমাদের এই পরিবারটাকে শেষ করে দেবে। শান্তি! তুমিও তো আমায় শেষ করে দিয়েছো শান্তি। ওগো, এই বয়সে তোমার এত অধঃপতন, শেষে একটা চাকরের সঙ্গে। ছি ছি ছি! ওগো, তোমাকে আমি কেমন করে বোঝাই, নষ্ট করার মতো বয়সটা আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। যা নষ্ট মনের মানুষ হয় তাদের নষ্টামি করার জন্য কোনো বয়স লাগে না শান্তি। ওগো, তুমি আমার কথার জন্য কোনো বয়স লাগে না। তুমি তুমি শেষ হয়ে গেছো শান্তি, শেষ শেষ হয়ে গেছো। তাই আমাকে স্পর্শ করা তো দূরের কথা, তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না। এমনকি আমার খাওয়ারে তোমার নোংরা হাতে স্পর্শ যেন না লাগে, কারণ তুমি একটা কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। আমার নাম নিশিকান্ত সাহানি। আমি শালা ধরি মাছ না
গেছে, মা বাবার আগের মতন মিল নেই। দাদাও মানুষের স্মৃতি হারিয়ে কেমন যেন হয়ে গেছে। বসন্ত এলে আমি তাকে সব মনের কথা জানাবো, আর সে এলে আমি তাকে বলবো। শোনার সময় নেই অঞ্জনা, আজ আর আমার কারো কোনো কথা শোনার সময় নেই। অরুণদা কোথায়? তার সঙ্গে আমার জরুরি দরকার আছে। দাদার সাথে জরুরি দরকার, অথচ তোমার জন্য যে আমি পহর পর পহর গুনছি সেটা বোঝার মতো তোমার কোনো দায় নেই। যাকে তুমি হিরে ভাবছো সে আসলে একটা কাচের টুকরো। আমি যদি সেই কাজকে হীরের মজাতে দিই তাতে কি তোমার কোনো আপত্তি আছে বসন্ত? আবেগের বসে আজ তুমি কাজ আর হিরের তফাৎ বুঝতে না চাইলেও যেদিন বুঝবে কাছে শুধুমাত্র জীর্ণ জীবনের জল ছবি ধরা পড়ে, কিন্তু সেই কাজ কখনো জীর্ণ জীবনকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখাতে পারে না, তখন নিজেই সারাটা জীবন চোখের জল ফেলবে। তুমি ভুল ভাবছো বসন্ত, তোমাকে নিজের করে পাওয়াটাই একমাত্র স্বপ্ন, আর সেই স্বপ্ন থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। কি পাগলের মতো কথা বলছো অঞ্জনা? তুমি তো রায়রানী হওয়ার ভাগ্যে জন্মেছো, তুমি আমার কাছে গেলে তোমাকে যে ভিখারিনী হয়ে থাকতে হবে। ভিখারিনী নয় বসন্ত, আমি তোমার ভালোবাসার মন্দিরে পূজারিনী হয়েই থাকবো। আমার এই ছন্ন ছাড়া জীবনে তোমাকে মানাই না। আমার প্রেম দিয়ে তোমার ছন্দ ছাড়া জীবন আমি গুছিয়ে দেব। অঞ্জনা তুমি? এই পাহাড়ে জানে, এই ঝর্ণা জানে, এই বাতাস জানে, এই আকাশ জানে, কেন কাছে ছুটে আসি, তাই তোমায় বড় ভালোবাসি, তাই তোমায় বড় ভালোবাসি। পাহাড়ি জানে, এই ঝর্ণা জানে, এই বাতাস জানে, এই আকাশ জানে, কেন কাছে ছুটে আসি, তাই তোমায় বড় ভালোবাসি, তাই তোমায় বড় ভালোবাসি। কত দূরে যাই আমি তোমারই তো থাকবো, তোমার প্রেমের সুরে নাম ধরে ডাকবো। যত দূরে যাই আমি তোমারই তো থাকবো, তোমারই প্রেমের সুরে নাম ধরে রাখবো। মনের যত কথা চোখে হারানো বলবো সবই ও কানে কানে। এই পাহাড় জানে, এই ঝর্ণা জানে, এই বাতাস জানে, এই আকাশ জানে, কেন কাছে ছুটে আসি, তাই তোমায় বড় ভালোবাসি, তাই তোমায় বড় ভালোবাসি, তাই তোমায় বড় ভালোবাসি। না না অঞ্জনা, না তা হয় না। আজ আমি যে জীবনে জড়িয়ে পড়েছি তার পথে পথে তুর ফাঁদ পাতা আছে, কখন যে আমার মরণ হবে তা কেউ জানে না, তাই তোমাকে আমার জীবনে জড়িয়ে তোমার চরম ক্ষতি করতে আমি পারবো না। দাঁড়াও কাপুরুষ। অরুণদা, আপনি আমায় কাপুরুষ বলছেন? যে একটা মেয়ের দায়িত্ব নিতে ভয় পায় সে কাপুরুষ ছাড়া আর কি? অরুণদা, তুমি হয়তো জানো না বসন্ত, কি রে দাদা, তুমি কিছু হয়তো জানো বলবি? না কি রে দাদা? আমার এই বোনটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখে ফেলেছে হতভাগী। এখন যদি তুমি ওকে থাক দাদা, আমি ওকে ভালোবাসলেও ও হয়তো আমাকে ভালোই বাসে না। বাসি অঞ্জনা, তোমাকে যে আমি বড়ই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার কোনো ক্ষতি করতে চাই না, তাই তুমি আমার কাছে গেলে এতটুকু সুখী হবে না। সুখ কপালে না থাকলে কেউ সুখী হয় না বসন্ত। অরুণদা, তাই আমি বলছি বসন্ত, তোমাদের ভালোবাসার ঘর বাঁধার জন্য যা কিছু প্রয়োজন আমি হেল্প করব। অরুণদা, ভালোবাসাহীন জীবনের যন্ত্রণা আমি বুঝি বসন্ত, তাই তো সেই যন্ত্রণায় আমার বোনটিকে দগ্ধ হতে দেব না। আমার ভালোবাসা হারিয়ে যাক।
কিন্তু আমার বোনের ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেব না। হারিয়ে যায়নি অরণ্যদা। দিদি আপনার জীবন থেকে হারিয়ে যায়নি, তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, এবং সেটা জানাতেই আজ আমি এখানে এসেছি। কি জানো বসন্ত, তুমি আমার বনলতা সম্পর্কে কি জানো? বলছি শুনি। ঘটনা চক্রে আমি এক অদ্ভুত জায়গায় ঢুকে পড়ছিলাম, সেখানে গিয়ে দেখলাম বাইরে চলছে ধর্মীয় আলোচনা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অথচ ভেতরে চলছে অসামাজিক কাজকর্ম। इश्क वालों से ना पूछो कि उनकी रात कालम तन्हा जैसे गुजरता है, जुदा हो हम सफर जिसका उसको याद करता है, न हो जिसका कोई वो मिलने की फरियाद करता है। सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो, सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो। থামুন! এ আপনি কি করছেন? বাইরে ঈশ্বরের আরাধনা চলছে আর আপনি এখানে যৌবনের উপাসনা করছেন। বেশ করেছি। তুমি কে হে জাদু? এই অধর্মের আতুর ঘরে ধর্মের বুলি কপচাচ্ছ? কে? দিদি তুই? না, না, আমি কারোর দিদি নই, কারোর কেউ নয়। চলে যা, চলে যা এখান থেকে, তুই চলে যা। না রে দিদি না, তোকে যে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি, আজ যখন তোর আমি খোঁজ পেয়েছি, আজ আমি তোকে এখান থেকে না নিয়ে যাবই না। চুপ কর, চুপ কর। তুই কি জানিস এটা একটা সাক্ষাৎ মৃত্যুপুরী? তোর পরিচয় জানতে পারলে ওরা যে তোকে মেরে ফেলবে রে ভাই। মারুক, তবু আমি তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবই। কিন্তু আমি আমি কোথায় যাব রে ভাই? আজ যে আমি নষ্ট হয়ে গেছি, তাই নরক ছেড়ে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই রে ভাই, নেই। না রে দিদি না। আচ্ছা দিদি, তুই এখানে কেমন করে এলি রে? সবাই বলছে অরুণদা তোকে কোথাও পাচার করে দিয়েছে। না রে ভাই না, অরণ্যের কোনো দোষ নেই। আমাকে তো কৌশল এখানে তুলে এনেছে ওই অরণ্যের বাবা শয়তান নিশিকান্ত সাহারি। এই তো কি বলছিস? একটা অসুস্থ মানুষ কিভাবে তোকে? না, না, ও অসুস্থ নয় রে, ও অসুস্থতার ভান করে থাকা একটা মিটমিটে শয়তান। কি বলছিস আমি দিদি? তোকে সব বলছি। আমাদের ফুলসজ্জার রাতে ওই শয়তান নিশিকান্ত সাহারি অসুস্থতার ভান করে আমাদের ঘরে এসে পড়ে। তারপরে দিদি হ্যাঁ, ওই শয়তানটাই আমাকে এই নরকে টেনে আনে রে ভাই, নরকে টেনে আনে। শয়তান নিশিকান্ত সাহানি, আমি তোকে টুকরো করে ফেলবো। চুপ কর, চুপ কর, চুপ কর। আমার কথা ভাবিস না, আমার কিচ্ছু হবে না রে ভাই, আমার কিচ্ছু। তুই এখান থেকে পালা ভাই, তুই এখান থেকে পালা। আসি রে দিদি, এ কদিনেই আমি বুঝে গেছি এখানে কি দুষ্কর্ম চলছে। তবে আমি তোকে কথা দিয়ে যাচ্ছি রে দিদি, ওই নিশিকান্ত সাহানির কবল থেকে যেভাবেই হোক আমি তোকে উদ্ধার করে নিয়ে যাবই। আসি রে দিদি, ভাই, ভালো থাকিস, ভাই আমার সাবধানে থাকিস।
আমি জানতাম এর পেছনে মামার হাত আছে। নইলে যে মানুষটা নিজে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার কথা বলেছিল সে সব অস্বীকার করলো কেন? অথচ বাবা মা কাউকে আমি সত্যিটা বোঝাতে পারছি না। মা আমাকে পুলিশে দিলে সব সাথে বেরিয়ে আসবে দাদা। না অঞ্জনা না, তার আগে আমার বনলতাকে উদ্ধার করে আনতেই হবে। চলো বসন্ত, তুমি আমাকে বনলতার কাছে নিয়ে চলো। না অরণ্যদা, এইভাবে হটকারী সিদ্ধান্ত নিয়ে ওখানে যাওয়া যায় না, কারণ নিশিকান্ত সাহানির পোশাক গুন্ডারা চারদিকে ঘিরে ফেলেছে। ওরা আমাদের উদ্দেশ্য জানতে পারলে ওরা হয়তো আমাদেরকে মেরেই ফেলবে। তুমি ঠিক বলেছো বসন্ত, আমরা কৌশল ওই নিশিকান্ত সাহানির উপর আঘাত আনবো। ওর পাপের প্রাসাদ ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমি বনলতাকে উদ্ধার করে আনবই। শয়তান নিশিকান্ত সাহানি, হুঁশিয়ার! মাগো মা, মরে যাই, মরে যাই। মুখ পুরো মানুষের কাণ্ড দেখেছো? কত কায়দা করে ওর ঘাট থেকে ওর ভাই বোনকে নামিয়ে দিলাম। মাথা মোটা মিনছে আবার তাদেরকে খুঁজে এবার টানতে গেছে। ও যদি তাদেরকে খুঁজে বাড়িতে নিয়ে আসে তাহলে সত্যি সত্যি আমি বাড়ি থেকে পালিয়ে যাব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? ব্যাগটা গুছিয়ে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হও। ব্যাগ গুছিয়ে নেবো মানে? তুমি আবার তাদেরকে বাড়িতে নিয়ে এসেছো। তোমাকে আর বাড়ি ছাড়ার হুমকি দিতে হবে না, বরং আমি তোমাকে হুমকি দিচ্ছি, এই মুহূর্তে তুমি এ বাড়ি ছেড়ে বিদায় হও। বিদায় বললেই হলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ভূতেদের নিয়ে তুমি এখানে নৃত্য করবে, সেটি হচ্ছে না। আমি বাড়ি আকলে বসে থাকবো। গলা ধাক্কা খাওয়ার আগে সসম্মানে বাড়ি ছেড়ে চলে যাও বিদিশা, কারণ পরের বাড়িতে দখলদারি চলে না। পরের বাড়িতে মানে? এই বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি। কি পাগলের মতো কথা বলছো? কাকে বিক্রি করবে? কেন বিক্রি করবে? যে বাড়িতে আমার ভয়ের থাকার জায়গা হয় না সে বাড়িতে আমিও থাকবো না। তাই আমি ঠিক করেছি এ বাড়ি বিক্রি করে আমি ভিন রাজ্যে গিয়ে থাকবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আগে খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। তাই সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুই ভুল করছো। জীবনের সবচেয়ে বড় ভুলটা তো আমি সেই দিন করেছিলাম বিদিশা, যেদিন তোমাকে আমি বিয়ে করে এই সংসারে নিয়ে এসেছিলাম। তাই আজ তার প্রায়শ্চিত্ত করছি। আমার খদ্দের ঠিক হয়ে গেছে, আজকের মধ্যেই দলিলপত্র রেডি করে আমি বাড়ি হস্তান্তর করে দেব। তাই বলছি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি চলে যাবো মানে? সেখানে গিয়ে কি করবো? তারা আমাকে কতদিন বসে বসে খাওয়াবে? সে ব্যবস্থা আমি করে দেব। বাড়ি বিক্রির অর্ধেক টাকা আমি তোমার হাতেই তুলে দেব। না না গো, না, না, না। যেখানে স্বামী নেই সেখানে আমি টাকা দিয়ে কি করব? স্বামী চেয়ে টাকার কদরই তো তোমার কাছে বেশি বিদিশা। ওই টাকার জন্য তুমি আমার বোনের বিয়েটা ঠিক মতো হতে দাওনি। ওই টাকার জন্য তুমি আমার ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছো। আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি। তুমি বসন্তকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। বসন্ত আর বাড়ি ফিরে আসবে না বিদিশা, কারণ সে যে খারাপ চক্রে জড়িয়ে পড়েছে, সেখান থেকে ফেরা বড় কঠিন। কিন্তু তুমি কি করে জানো বসন্ত কুচক্করে জড়িয়ে পড়েছে? বসন্তের সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, সে আমাকে সব বলেছে। এবং সেই চক্রের মাঝে বন্দী হয়ে আমাদের বনলতাও নাকি চোখে জল ফেলছে। তাহলে অরণ্য কি সত্যি সত্যি বনলতাকে কুচক্রের কাছে বিক্রি করে দিয়েছে? সেসব কথা তোমার জানার দরকার নেই। আজকের মধ্যেই তুমি তোমার পথ দেখে নাও। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর তোমাকেও যেতে দেব না। আমি সিদ্ধান্ত নিয়ে ওই সিদ্ধান্ত তোমাকে বদল করতেই হবে। বিদিশা তুমি এগো হে, আমি 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 অত্যন্ত খারাপ মানুষ। এতদিন নিজের স্বার্থ ছাড়া আমি কিছুই জানতাম না। তাই তো বোনের মতো বোনের তার উপর অত্যাচার করেছি, মায়ের মতো বসন্তকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সেই আমি বলছি গো, ওদেরকে তুমি বাড়ি ফিরিয়ে দিয়েছো। তার হয় না বিদিশা, যে হারিয়ে গেছে তাকে আর আমি ফিরিয়ে আনতে চাই না, বরং আমিও নতুন করে সবার কাছ থেকে হারিয়ে যেতে চাই। এ তোমার অভিমানের কথা গো, অভিমানের কথা। আমার কথা রাখো, নইলে আমি তোমার পায়ে মাথা কোটে মরব। ওঠো বিদিশা, ওঠো। তোমার চোখের জল আমার হৃদয়টাকে নড়িয়ে দিয়েছে। আজ আবার নতুন করে সবকিছু ফিরে পেতে ইচ্ছে করছে। তাই তো আমি আমার সিদ্ধান্ত বদল করে আমি তোমাকে কথা দিচ্ছি বিদিশা, যেমন করে হোক, যেভাবে হোক,
বনলতা বসন্তকে আমি ফিরে আনবো এই বিদিশা, ফিরে আনবো। কথা শোন বর্ষা, কথা শোন। এদের আব্বা আমার ভালো ঠিকছে না, খালি সন্দেহ করে চলেছে। চল ধরা পড়ার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস না কত টাকার বরাত নেমে এই বাড়িতে ঢুকেছি? টাকাতে জানি দামটা অনেক বেশি বে বর্ষা। জানটাই যদি চলে যায় তাহলে টাকা নিয়ে কি করবি? ও তুই খামোখা ভয় পাচ্ছিস তুফানি, আর ওই নিশিকান্ত বাবু থাকতে আমাদের কোনো ভয় নেই। তুই শুধু ওই অরণ্য বাবুর মগজটাকে ধোলাই করে তাকে যেমন করেই হোক ওই হানিমুনে যাওয়ার টোপ ফেলে বাড়ির বাইরে বের করে নিয়ে চল। তারপর একটা পাহাড়ে নিয়ে গিয়ে যে কোনো একটা খাদের ধারে ফেলে দিতে পারলেই চলে কেল্লা ফাটে। না, তা আমি পারবো না। কেন পারবি না? বাবুটার সাথে থাকতে থাকতে এই কদিন আমি বাবুটাকে ভালোবাসি, তার কি কোনো ক্ষতি করে যায় তুই বল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি মনে করিস, হ্যাঁ তুই কি মনে করিস যে অরণ্য তোর ভালোবাসায় মজে গিয়ে তোকে তার বাড়ির বউ করে রেখে দেবে? সে আশা আমি করিনি বর্ষা। জীবনে অনেক পাপ করছি, অনেক মানুষের আমি ক্ষতি করেছি। এবার একটু প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত মানে? আমি অরণ্য বাবুর কাছে সব কথা ফাঁস করে দেবো। আমি বলে দেবো যে ওই নিশিকান্ত বাবুই মিথ্যে গল্প সাজিয়ে আমাদের এখানে পাঠিয়েছে। না 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 না, তুমি কি ভাবে তোমার সমস্ত দোষ কবুল করি ওই অরণ্যের কাছে সাথে সাথে অরণ্য তোমাকে বুকে জড়িয়ে ধরবে, আর আমি শালা বুড়ো আঙ্গুল চুষতে চুষতে জেলের দিকে পা বাড়াবো, তাই না? স্যার, কখনো না। আর আমার নাম নিশিকান্ত সাহারি, আমি শালা ধরি মাছ না ছই পানি। তোদেরকে আমি প্রত্যেককে খুঁজে খুঁজে মারবো। স্যার, আপনি অযথা টেনশন করছেন স্যার, আসলে অযথা টেনশন করছেন। আসলে ও শালি তো আমার উপর রাগ করে কথাগুলো বলে ফেলেছে। তোমার পর রাখবে না? রাখবেন ওই যে অরণ্যকে খাদে ফেলে মারবার জন্য যে 50,000 টাকা রফা করেছিলাম, আরে সেই কথা শুনে শালি একেবারে বেঁকে বসেছে। বলছে হয় 1 লাখ টাকা দিতে হবে, নয়তো সব কথা নাকি সবার কথা ফাঁস করে দেবে। আমার নাম নিশিকান্ত সাহারি, আমি শালা ধরি মাছ না ছুঁয়ে পারে। শোন, তোরা যে স্কুলে ভর্তি হয়েছিস আমি শালা সেই স্কুলের হেডমাস্টার। আমাকে ব্ল্যাকমেল করতে চাইলে আমি তোদের জীবনটাকে একেবারে খেল খতম করে দেবো। এবার ছেড়ে কাজটা দেখি, তুই আমার প্ল্যান মতো কাজ করবি নাকি অরণ্যকে বশ করবি? ওর কাছে পাকাপাকি ভাবে থাকার প্ল্যান করছিস? আমি কোনো প্ল্যান করছি না, বরং আপনার জঘন্য প্ল্যান থেকে আমি মুক্তি চাই। তার মানে আমি অরণ্য বাবুর কাছে সব কথা ফাঁস করে দেবো। আমি এখনই গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করবো। আমার সঙ্গে গদ্দারি, হ্যাঁ? খালি মেরে আমি পিঠে চামড়া তুলে দেবো রে সব। স্যার আমার অনুরোধটা রাখুন স্যার, আমার অনুরোধটা রাখুন। এবারের মতো মেয়েটাকে ক্ষমা করে দিন না স্যার। ও আপনার কাজে আর কখনো বাইরে দেবে না স্যার। ও আপনার কথা মতোই কাজ করবে স্যার। এটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। কাজগুলি বলে যায়, কাজ করে মামা, একিরে ভাগ্নে, তুই এখানে কি করছিস? তোমার হাতে দেখছি বড্ড জ্বর, দেখে তো মনে হয় না তুমি অসুস্থ। না রে মা, আমি অসুস্থ, তবে ওই মাঝে মাঝে চিকিৎসা করার জন্য হাসপাতালে গিয়ে ভর্তি হইতো। এখন আমি অনেকটাই সুস্থ রে মা। কিন্তু বাড়ির বউকে চাবুক মারছিলে কেন? বাড়ির বউ? কে বাড়ির বউ? কেন? ওই রাইমা? ও বাড়ির বউ নয় রে মা। বাড়ির বউ না? ও রাইমা রাইমা নয়? না, ওর নাম হচ্ছে তুফানি। ফানি? হ্যাঁ, মিথ্যে অন্তঃসত্ত্বা ভান করে না ওই দুটো এই বাড়িতে ঢুকেছে। হ্যাঁ, এই অরণ্যের সর্বনাশ করার জন্য। তাই তো ওই সুর বাচ্চা দুটোকে আমি পুলিশে দেবো। এই চল থানায়, চল থানায় চল বলছি, চল। দাঁড়াও, তোমাদের 3 চিটিং বাজকে আমি পুলিশে দেব। তাই এক্ষুনি যাচ্ছি থানায় ফোন করতে। ওদিকে কোথায় যাচ্ছি? ওরে পুলিশের ছিল যে 18 ঘাড়ে মা, আর এই শালা সুরে বাচ্চা ছিল কত ঘা হবে জানিস? 36 ঘা। আগে সেই খাতা সহ্য কর। এই তোমার একে ভালো করে ধর, এ আমার পুরনো শিকার। বলছা এই জানে ফেলে ফেল আমার ভাগ্য। এবার কি করবো বস? এটাকে খতম করে দেবো। ওর ভাগ্নি? ভাগ্নি? তো কি তোর ভাগ্নি নাকি? না, আমার ভাগ্নি।
আর তার চেয়ে বড় কথা কি বলতো, আমার সোনার বিট পাড়া হাট। সোনার ডিম পড়া হাঁস। দেখছিস না? ওর যৌবনের খাঁজে খাঁজে না অনেক মণিমুক্তের উপরে সেগুলো বেচলে কত প্রফিট হবে বুঝতে পেরেছিস? ওরে মা লক্ষ্মী, যা যা ওদের সঙ্গে যাও মা, যাও, যাও, না যাও। আমি যাবো না। আরে চলে আয়, চল একটু বাড়ি ভালো ধর। আমাদের জানোয়ার, আমি বেঁচে থাকতে আমার মেয়েকে তোরা কোথাও নিয়ে যেতে পারবি না। এই দিদি দিদি রে, তুই সরে যা, তোর মেয়ে আমার অনেক কিছু জেনে ফেলেছে রে, ওকে তো ছেড়ে রাখা যায় না, যা সরে যা। এই বনসা, ওকে নিয়ে যা। চুপ কর হারামজাদা, তুই এতদিন আমার অনেক ক্ষতি করেছিস, কিন্তু আমি মুখ বুজে সহ্য করেছিলাম। সর্বনাশের হাত বাড়িয়েছিস, তখন তোকে আমি নিজের হাতে কোন করবারে জানোয়ার। এই, যা, চল ওকে নিয়ে যা, ওকে নিয়ে চল যা, চল ওকে চল। নিয়ে যা। দুর্গা 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 দুর্গা। দিদি রে শোন, আমার নিজের বাঁচার জন্য সারা একটা করে দরকার হলে সারা 10টা খুন করতে না, আমি পিছু পা হবে না রে দিদি। তোর ভালো হবে না রে নিশিকান্ত। কেন? ঈশ্বরের বিচারে তুই তুই শাস্তি পাবি। না না, আমি ওইসব ঈশ্বর ফিশ্বর মানি না রে দিদি, আমার কাছে আমার গুরুজনই হলো ঈশ্বর। তুই তো আমার গুরুজন, তুই আমাকে আশীর্বাদ কর দিদি। একটা শুভ কাজে যাচ্ছি, সেই কাজটা যেন আমি সুসম্পন্ন। কোথা থেকে গুলির শব্দ ভেসে এলো? কে কাকে গুলি করেছে? দেখি। মা, মা তোমার সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে মা। কে তোমায় গুলি করলো শান্তি? কে তোমায় গুলি করলো? কেউ গুলি করেনি গো জয় বাবু, কেউ গুলি করেনি। আমার যদি অপবাদের জ্বালা সহ্য করতে না পেরে দিদি নিজে নিজেকে গুলি করেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। ওই ওই শয়তানটা আমাকে গুলি করেছে, ওই অঞ্জনাকে তুলে নিয়ে গেছে। কিন্তু অসুস্থ মানুষটা কিভাবে তোমায় গুলি করলো শান্তি? কিভাবে তোমায় গুলি করলো? না গো না, ও অসুস্থ নয়, অসুস্থ সেজে থাকা একটা একটা আস্ত শয়তান ওই অঞ্জনাকে তুলে নিয়ে গেছে। মিথ্যে কথা বলছে জামাই বাবু, মা কালী দিব্যি, দিদি আমার নামে মিথ্যে কথা বলছে। আপনি বিশ্বাস চুপ করুন। করো জানোয়ার! রোগী সেজে সবাইকে বোকা বানালেও আমাকে তুমি ধোকা দিতে পারবে না। তোমার সীমাহীন কুকীর্তি আমি জেনে ফেলেছি। তুমি আমার সংসারটাকে ভেঙে ছারখার করে দিয়েছো। তোমাকে আমি শেষ করে দেবো জানোয়ার। আচ্ছা ভাগ্নে, তুই কখনো জ্যান্ত জগন্নাথ দেখেছিস? না আমি অবশ্যই দেখি না। হাত নেই, হাত নেই, এরকম করে এবার না আমি তোকে জ্যান্ত জগন্নাথ বানাবো। এবার তোকে কে বাঁচাবে রে জানোয়ার? তুই আমার জীবন থেকে, বনলতাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিস। তুই আমার মায়ের বুকে রক্ত ঝরিয়েছিস, তাই তোকে আমি শেষ করতে পারি জানোয়ার। ওতে আর গুলি নেই রে ভাগি, মাত্র একটা গুলি ছিল, যারা আমি তোর মার পেছনে খরচ করে ফেলেছি। আর যদি থাকতো তাহলে এতক্ষণ দুজন দাঁড়িয়ে থাকতে পারত। শালা এক এক করে না তোর দুজনকে কুকুরের মতো গুলি করে মারতাম। শয়তান! তুই কি রে? না না, তোর মধ্যে কি মানবিকতা বলে কিছুই নেই? হ্যাঁ, সারা মা ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর ছেলে এদিকে হিরুগিরি দেখাচ্ছে। ওদের হাদা আমার দিকে না তাকিয়ে মাকে হাসপাতালে নিয়ে যা। মাটা মরি গেলে যে পাপে মরি যাবে হারাম যাবে। জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। ছেড়ে শ্রীকান্ত ছি, তোমায় বিশ্বাস করে আমি এবারে থাকতে দিয়েছিলাম। আচ্ছা তুমি কি নাম? অপরাধ নেবেন না গো জামাই বাবু, ইতিহাস সাক্ষী আছে। যে শালা যাকে যত বিশ্বাস করেছে মা কালীর দাবি, সে শালা তাকে তত বেশি মার দিয়েছে। শ্রীকান্ত! তবে যাবার সময় আপনাকে কয়েকটা সত্যি কথা বলে যাই জামাই বাবু, মন দিয়ে কথাগুলো শুনুন। শুনুন জামাই বাবু, আপনাদের বাড়ির চাকর ওই মাধব কিন্তু এই ঘর থেকে বেরিয়ে যায়। মানে ওই শুয়োরের বাচ্চা আমার সমস্ত প্ল্যান জানতে পেরে গেছে, তাই তো ওই শুয়োরের বাচ্চাকে আমি খুন করে গুম করে দিয়েছি। আরো আছে, আরো আছে, শুনুন। এ বাড়ির বৌমা মানে বনলতাকে আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে মধুচক্রে লাগিয়েছি। আরো আছে, হ্যাঁ আরো আছে। ওই তুফানি নামে জালি মেয়েটাকে আমি এই ঘরে ঢুকেছিলাম এই অরণ্যের সর্বনাশ করার জন্য। কিন্তু তাতে যখন পারলাম না তখন বাধ্য হয়ে এই বাড়ির একমাত্র মেয়ে অঞ্জনাকে আমি তুলে নিয়ে গেলাম। আমার নাম নিশিকান্ত সাহা। আমি সারা ধরে নাম
কি করি আমি? আমি কি করি? আগে অঞ্জনাকে উদ্ধার করব না আগে বনলতাকে? না না অরণ্য না, তোর মাকে নিয়ে হসপিটাল যা অরণ্য, তোর মাকে নিয়ে হসপিটালে যাও। না গো না, আমাকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে না। অরণ্য, তুই তুই বৌমাকে উদ্ধার করিস আর আর অঞ্জনাকে বাঁচা বাবা। না না শান্তি না, তোমাকে বেঁচে ফিরে আসতেই হবে শান্তি, তোমাকে বেঁচে ফিরে আসতেই হবে। তা না হলে তোমায় বলবো যে আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করব কি করে শান্তি, প্রায়শ্চিত্ত করব কি করে? না গো না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। তুই তুই বৌমাকে উদ্ধার করিস আর তোর বাবাকে দেখে কথা বলো মা, কথা বলো। শান্তি 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 কথা বলো, কথা বলো, কথা কথা শান্তি শান্তি শান্তি। এই এই শালি ওই এখানে চুপ করে বসে থাক বলছি, এখানে চুপ করে বসে থাক। কে কোথায় আছো আমায় বাঁচাও, কে কোথায় আছো আমায় বাঁচাও। এই শালি মুখটা বন্ধ রাখ বলছি, নইলে তোর এই মুখটাকে আমি তুলে তোর বন্ধ করে দেবো। তার আগে তোর হাড় গুড় ভেঙে দেবো রে হারামির। তুমি এখান থেকে পালিয়ে যাও বোন, নইলে এরা তোমার সর্বনাশ করে দেবে। না দিদি, আমি তোমাকে বিপদে ফেলে এখান থেকে পালাতে পারবো না। বাঁচলে দুজনের সাথে বাঁচবো আর মরলে তো হয় তোমার ছেলে মানুষই করো না, সময় বড্ড কম, পালাও পালাও বলছি। তাই চলে যাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে রক্ষা করে দিদি, তিনি যেন তোমাকে রক্ষা করে। এই এই শালি তুফানি, তুই আবার পাল্টে খেয়ে গেলি। পাল্টি সেদিনে খেয়েছিলাম রে, তোদের আমি বুঝতে দেইনি, আর পাল্টি খেয়েছিলাম বলে একটা মেয়েকে আমি মুক্ত করতে পারলাম না না রে শালি না, তুই কোনোদিনও মুক্ত করতে পারবি না। আগে ওই মেয়েটাকে আমি তুলে আনি, তারপর আমি তোর ব্যবস্থা করব। বিচার করছ না, যাকে একবার মুক্ত করতে পেরেছি তাকে আর তোদের ফাঁদে পড়তে দেব না। তবে রে শালি, এবার তোকে কে বাঁচাবে? শালি মর। শালি শয়তানি তুফানি, তুই বড্ড বার বেড়েছিলি। আগে ওই মেয়েটাকে তুলে আনি, তারপর এসে আমি তোর ব্যবস্থা করব। এ বাবা গো বাবা, কোথা থেকে এত মেয়ে আমদানি হচ্ছে কে জানে, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু মাটিতে একটা মেয়ে শুয়ে আছে মনে হচ্ছে। এই মেয়ে, এই মাটিতে শুয়ে আছে কেন? ওটা বলছি, ওটো। এই মেয়ে, ওটো। আমি কোথায়, আমি কোথায়? একে কে তুমি? আমি হিজড়া গো, হিজড়া। তা তুমি এই মাটিতে শুয়েছিলে কেন গো? পার্স আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। কে গনসা? ও চিনেছি, সেই মাগরাটা। তা সে এখন গেল কোথায়? ও আমাকে মেরে একটা মেয়েকে ধরতে ছুটে গেছে। ধরবে কি, সে তো ধরা পড়ে গেছে। হায় ঈশ্বর, এত করে আমি বাঁচাতে পারলাম না। নিজে বাঁচলে বাপের নাম। আমার মন বলছে ওই মাগরাটা আবার তোমার সর্বনাশ করতে এখানে ছুটে আসবে। ও শালার মেয়ে নিয়ে মেয়ে লিপো না, আমি ঘুরছিয়ে দেবো। তুমি? হ্যাঁ আমি তোমার জায়গায় শুয়ে পড়বো, তুমি তোমার কাপড়টা আমাকে ঢাকা দিয়ে চলে যাবে। তারপর ওই ঢ্যামনার আমি এমন হাল করব যে পালানোর রাস্তা খুঁজে পাবে না। তুমি আমাকে কাপড়টা ঢাকা দিয়ে তুমি কিন্তু পালিয়ে যাবে। হ্যাঁ পালিয়ে যাবে, কিন্তু আমি শুয়ে
তাই হোক বন্ধু, তোমার এই ঋণ আমি জীবনে ভুলবো না বন্ধু, আমি জীবনে ভুলবো না। নিশীথে জেগে আছো বধু, আমি তোমায় করেছি কাবু, ওই নাগর তোমায় করলো জাদু, এই গনসা তোমার খাবে মধু। তাই চলে এলাম যে এই তুফানির মধু খেতে। এই তুফানি, তুই আমার সাথে শালি বড্ড গদ্দারি করেছিস, আজ তার শাস্তি আমি তোকে জরুর দেবো বলছি। শালা এই কান্টির বোতল ছুঁয়ে বলছি তার শাস্তি আমি তোকে জরুর দেবো। এই শালি, আরে ওঠ না। এর শালি বুঝি অজ্ঞান হয়ে পড়ে আছে, এই অজ্ঞান অবস্থায় শালিকে আমি যা শালা। এটা কি? এটা একটা পা দেখতে এটা কি? এটাও একটা পা, এটাও একটা পা, দুটো পা। এই শালা, এই তুফানি তুই আমার মুখের সামনে পা। বুঝতে পেরেছি আমি শালি, বুঝতে পেরেছি রে। তুই আমার পা দুলিয়ে ডাকছিস, আমি নিশ্চয় যাবো রে, আমি নিশ্চয় যাব। মুক্তি হচ্ছে না কেন? আমি নিশ্চয় যাব। ওর শালিকে না আমি মনে মনে খুব ভালোবেসে ফেলেছিলাম, সত্যি বলছি, কিন্তু সাহস করে কোনোদিন বলতে পারিনি। আজ ওর শালি যখন আমাকে পা দুলিয়ে ডাকছে, আমি নিশ্চয় যাব, আমি নিশ্চয় যাব। যা শালা, এই বোতলটাও শালা ফাঁকা হয়ে গেল দিচ্ছি। শালা সকলে আমার সাথে গদ্দারি করতে, শালা বোতলটাও আমার সাথে গদ্দারি করলো, শালা ফাঁকা হয়ে গেল। তুই চলে এলাম যে এই তুফানির মধু খেতে। আয় তুফানি, তুই শালি কোথায় রে? শালা একটু আগে শালা পা দুলিয়ে ডাকলি, শালা এখন কেন তোকে দেখতে পাচ্ছি না বে? আয় তো শালি শুয়ে আছে এখানে, শালিকে আজ আমি একেবারে কেবল শালা আমাকে লাথি মেরে ফেলে দিলে। আমি বলতে কি এখানে তো শালা এক তুফানি আর গনসা ছাড়া আর কেউ নেই। আমি রে ঢেমনা। তুফানি, তুই তো আমাকে কোনোদিন ঢেমনা বলিস, তুই তো আমার গনসা বলে ডাকিস, তাহলে তুই ঢেমনা বলছিস কেন? ঢেমনা আমি রে ঢেমনা। আচ্ছা, তুই রাগ করেছিস আমার সাথে? রাগ করিসনি। কি রে, তুই মুখ ঢাকাতে রেখেছিস কেন? দেখে মুখ খোল। এই ঢামলা, শালা তুই সেই হিজড়েটা না? তাতে কি হয়েছে রে? তোর তো পিরিত করা দিয়ে দরকার, আর তোর যা থোবরা তাতে কোনো মেয়ে জুটবে না। আমার থেকেও খারাপ হিজড়ে জুটবে রে, খারাপ হিজড়ে জুটবে। আয়
তোর বড্ড পীড়িত করার শখ তাই না? আয় পীড়িত করবি, আয় আয় পীড়িত করবি, আয়। না আমি তোর সাথে পিরিত করবো আমার না সাথে একটু করবি, আয় না। আরে, আমি তো তুফানের সাথে পিরিত আমার সাথে একটু করবি, আয়। এই না 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 আয়, এই ছেড়ে দে। আয়, নে পীড়িত কর, নে পীড়িত কর, পীড়িত কর। আরে পীড়িত করবি, কর। এই আমার এই নরম শরীরটা লাগছে বড় লাগু সোনা, আমার ডার্লিং। ছেড়ে দে না ছাড়বো না সোনা আমার। কেটো আমাকে বাঁচাও কেউ বাঁচাবে না গো। এই শালা ইজ্জত আমার ইজ্জত লুট করে নিল করেছি। ছাড়বো না, না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। শালা, এতদিন তোরা মেয়েদেরকে রেপ করছিস রে, এবার আমরা তোদেরকে রেপ করে ছাড়বো রে হারামজাদা। কোথায় পালাবি? শয়তানি, তোর এত বড় সাহস, এখান থেকে পালাবার ছক করছিস, মেরে হাত পা ভেঙে গুড়িয়ে দেবো। কেন আমার সর্বনাশ করতে চাইছো মামা? আমি তো তোমার মেয়ের মতো। হারামজাদি, পৃথিবীর সমস্ত মেয়ের সঙ্গে আমার বিদ্বেষের সম্পর্ক। এই শোন, তোর জন্য একটা কাস্টমার রেডি করে রেখেছি, যা তাড়াতাড়ি তৈরি হয়। কখনো না, আমি মরবো তবু আমার মার সম্মান আমি কিছুতেই নষ্ট করবো না। না, মরবি মরবি, অবশ্যই মরবি। বলে আমার কথা না শুনলে আমি তোকে মেরে মেরে মাটিতে পুঁতে ফেলবো। বল, আমার কথা মতো কাজ করবি, হ্যাঁ কেন? বল 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 বল। নিশিকান্ত সাহানি, ওকে ছেড়ে দে, নাহলে তোর আমি হাত কেটে নেবো। দেখি বলটা তুমি এখানে? অঞ্জনা, অঞ্জনা, আমি জানতে পেরেছি এই শয়তানটা তোমাকে তুলে এনে তোমার সর্বনাশ করতে চাইছে, কিন্তু আমি তো তা হতে দেবো না। কি করবে? হ্যাঁ, ওই সামান্য কাটারি দিয়ে এই নিশিকান্ত সাহানির বিরুদ্ধে লড়াই করে তুমি জিতে যাবে? হ্যাঁ, লড়াইতে জিততে না পারলে আমরা প্রতিরোধ করে তুলবো। তোর ওই সীমাহীন পাপাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, জ্বলন্ত প্রতিবাদ। কোনো প্রতিবাদে আমার পথের কাটা হয়ে দাঁড়াবে না। শালা সব কাটা আমি উপরে ফেলে দেবো। আগে এই প্রতিবাদটা তো সামলা। এইবার এই কাটারিটা দিয়ে তো ধর থেকে যদি মাথাটা আলাদা করে দিই তাহলে কেমন হয় বল? হ্যাঁ, দে দে নরপশু, তাই দে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়া করে তুই অঞ্জনাকে মুক্তি দে। মুক্তি? এই নিশিকান্ত সাহানির জিম্মায় যে একবার ঢোকে তার কিছুটাই মুক্তি নেই। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে রে নিশিকান্ত সাহানি, তুই মহাপাপে মরবি। সব পাপ সাফ করা মন্ত্র না এই শালা সুরের বাচ্চা নিশিকান্ত সাহানি জানা আছে। আগে তোর ব্যবস্থা করি। আয়, আমি যাবো। চলে আয়, চলে আয়। বৌদি, আমি যখন কি করি, কেউ কি নেই আমার বৌদিকে বাঁচাবে? কেউ কি নেই? বনলতা, দিদি, দাদা, তুমি দিদি। এসেছো? কাঁদিস না রে বোন, আমরা তো এসে গেছি। হ্যাঁ, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, নিশিকান্ত সাহানির আর রেহাই নেই। আগে বৌদিকে বাঁচাও দাদা। বনলতা কোথায় অঞ্জনা? বল বনলতা কোথায়? বাঁচাও, কি কথা আছে, আমাকে বাঁচাও। ওই তো দিদির কণ্ঠস্বর। ওই জানাটা ধরে নিয়ে গেছে আমার বৌদি সর্বনাশ করতে। না, আমার বনলতার যদি কোনো ক্ষতি হয় তাহলে শয়তানটাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। ওই তো পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে। কোথায় আটকে রেখেছে শয়তানটা আমার বনলতাকে? কোথায় আটকে রেখেছে? আমি সমস্ত গোপন কুণ্ডলী জানি, চলুন আমার সঙ্গে। ফেলবো। যে আমার রাস্তায় পুলিশ নিয়ে ঢুকবে শালা তাদের প্রত্যেক আমি কেটে কুচু কুচু করে ফেলবো। এখানে কি করছিস? ও, তার মানে তুই এখানে পুলিশ নিয়ে এসেছিস? হ্যাঁ রে জানোয়ার, তোর সাথে শেষ বোঝাপড়াটা করার জন্য আমরা এখানে এসেছি। আদুর, তুই কি বোঝাপড়া করবি? আরে বোঝাপড়া তো করবো আমি। ওই দেখ, ও তুই আমার লোক, এই তুই আমার লোক। না, আমি তোমার লোক নই নিশিকান্ত সাহানি, আমি বনলতার ভাই বসন্ত। শালা টকের জ্বালায় পালিয়ে এলাম, কেতুল তলায় বাস। তাহলে এই তো দেখছি সর্ষের মধ্যে ভুল। আর সেই সর্ষের ভূতটা এবার আমরা ছাড়া পড়ে জানোয়ার। বল শয়তান বল, কোথায় মাঝের দিকে লুকিয়ে রেখেছিস? বল বল, বনলতাকে আমার জীবন থেকে কেন দূরে সরিয়ে দিয়েছিস? বল বল, আমার মায়ের বুকে কেন রক্ত ঝরিয়েছিস? বল, আমার সংসারটাকে তুই ছাড়খাড় করে দিয়েছিস কেন? আর এক পায়ে গেলে না তোদের প্রত্যেকে আমি কুকুরের মতো গুলি করে মারব। তোরা কি ভেবেছিস? কি ভেবেছিস আমার পেছনে পুলিশের দিয়ে দিয়ে তোরা বেঁচে যাবি? কিচ্ছু করতে পারবি না। আমি এই মেয়েটাকে ঢাল করে তোদের চোখের সামনে আমি বেরিয়ে যাবো, আর কিচ্ছু করতে পারবি না। সে সুযোগ তুমি পাবে না নিশিকান্ত সাহানি। বন্দুকটা দিয়ে দাও, নাহলে আমি এনকাউন্টার করতে বাধ্য হব। দেখলি তুই তো সেই হিঁচড়ে। না,
আমি কোনো হিজড়ে নই, তবে? আমি সিআইডি অফিসার মিস্টার তন্ময় দত্ত। এতদিন আমি তোমার বিরুদ্ধে তদন্ত করার জন্য হিজড়ের ছদ্মবেশ ধরেছিলাম। আমার তদন্ত করা শেষ, এবার বাকি জীবনটা জেলে কাটাবে। চলো। তাই চলুন অফিসার, তবে যাওয়ার সময় আপনাকে কয়েকটা কথা বলে যাই। এই শালা সুরবাতের নিশিকান্ত সাহানে না জেলে করছে মরার জন্য কিন্তু জন্মায়নি। সে আইনি লড়াই জিতে আবার সারা এখানে ফিরে আসবে। আপনাদের পুলিশ ফাইল সারা আবার কিচ্ছু করতে পারবে না, আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আইন তোকে সাজা না দিলে আমি তোকে দেবো চরম শাস্তি। এটা আপনি কি করলেন ম্যাডাম? নিজের হাতে আইন তুলে নিলেন। এবার যে আপনার সাজা হয়ে যাবে ম্যাডাম। হোক সাজা। এইসব নরপশুদের এইভাবে না মারলে ওরা ফিরে এসে আরো আরো অনেক মেয়ে সর্বনাশ করবে। আমার আমার কাজ শেষ। এবার আমাকে অ্যারেস্ট করুন স্যার। কিন্তু আমি যে তোমায় ফিরিয়ে নিয়েছি সে বনলতা, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি কয়েকটা বছর অপেক্ষা করো, আমি ফিরে আসলে আবার আমরা নতুন করে বাঁচবো। অরণ্য বনলতা। নতুন করে। দিদি, হ্যাঁ হ্যাঁ দিদি। বনলতা, অরণ্য, বনলতা, তোমাকে দিয়ে আমার আর বাঁচা হলো না গো। বনলতা। যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে আমাদের বনলতা। দিদি। বনলতা, কথা বলো বনলতা, কথা বলো, কথা বলো বনলতা, কথা বলো না। অরণ্যদা। দেখছো না, দেখছো না, আবার বনলতা ঘুমোচ্ছে। ওর ঘুম ভেঙে গেলে ও যদি জিজ্ঞেস করে কেন আমি ওর যোগ্য মর্যাদা দিতে পারি, আমি কি বলবো? আমি কি বলবো? বনলতা, বনলতা, তুমি ঘুমাও বনলতা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও বনলতা, তুমি ঘুমাও। জীবন নদীর দুকুল জুড়ে কান্না হাসির জোয়ার ভাটা, ব্যর্থ জীবন বিধির লিখন, প্রতিবাদ আজ পথের কাঁটা। জীবন নদীর দুকুল জুড়ে কান্না হাসির জোয়ার ভাটা, ব্যর্থ জীবন বিধির লিখন, প্রতিবাদ আজ পথের কাঁটা, প্রতিবাদ আজ পথের কাঁটা, প্রতিবাদ আজ